কমরেড সভাপতি, নেতৃবৃন্দ এবং কমরেডগণ, আমরা যার জন্য আজকে মিলিত হয়েছি, যে বিষয়ে আলোচনা করার জন্যে, সেই প্রসঙ্গে যাওয়ার আগে খুবই সংক্ষেপে আমাকে দু একটা কথা প্রমোদ দা সম্পর্কে বলতে হবে, যার নামে এই স্মারক বক্তৃতার আয়োজন হয়ে আসছে। প্রথমত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে সকালে বোধহয় আমি দেখেছি একটা ভিডিও, যেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় রেকর্ড করেছে, যেটা বিমানদা প্রমোদদার সম্পর্কে বলেছেন। কাজে আমি কমরেড কল্লোল মজুমদার সভাপতি, তিনি শুরুতে কিছু বলেছেন, কাজে আমি সেই বিষয়ে বিশদে যেতে চাই না। আমি আপনাদের এটা অবগতির জন্য বললাম যে বিমানদার ভিডিওটাতে মোটামুটি প্রায় আধ ঘন্টার ভিডিও, এটা আমাদের সোশ্যাল মিডিয়া, কাজে আপনারা সবাই দেখবার সুযোগ পাবেন, আপনারা দেখবেন যারা এ বিষয়ে অবগত। আমি খালি সংক্ষেপে দু একটা কথা বলতে পারি যে এটা আমাদের নবরত্ন, যারা 1964 সালে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এটা এই নাম ছিল না, কারণ আমরাই মনে করতাম, আমাদের মনে করার যথেষ্ট কারণ ছিল যে যে পার্টিটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেই সিপিআই, আমরা তারই প্রতিনিধিত্ব করি। কিন্তু হয়তো আপনারা অনেকে জানেন যে এটা 64 সালে এই নিয়ে আমাদের মধ্যে বিবাদ ছিল, কারণ আমরা মনে করছি যে সপ্তম কংগ্রেস যখন এখানে কলকাতায় ত্যাগরাজলে হয়, তখন সব আমাদের এই নবরত্নরাও সবাই থাকতে পারেননি, কারণ জেলে কয়েকজন ছিলেন, ছাড়া পাননি তারা। প্রমোদদার, আমি কথা বলছি এটা এই জন্যে যে তখন পার্টির মধ্যে যা বিতর্ক হচ্ছিল সেটা দীর্ঘদিনের বিতর্ক, এই নয় যেরকম অনেকে বলে থাকে যে এটা চীনের পার্টি আর সোভিয়েত পার্টি, ভারতের চীনের সঙ্গে যুদ্ধ ইত্যাদি ইত্যাদি এইসবের ভিত্তিতে হলো, তা নয়। এটা মতাদর্শগত বিতর্ক বহুদিন থেকে, বলতে পারেন আপনি স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে পার্টির মধ্যে ছিল। সেই বিতর্ক আমরা চেয়েছিলাম যে আমাদের নেতৃবৃন্দ, প্রমোদদা যার মধ্যে অন্যতম, তারা চেয়েছিলেন যে এইভাবে নিষ্পত্তি হোক যে ষষ্ঠ কংগ্রেস, যেখানে প্রায় বিজয়ওয়াড়ায় হয়েছিল, সেটা সপ্তম কংগ্রেসের আগের কথা বলছি আমি, সেটা যা ডেলিগেশন ছিল সেই অনুপাতে এই ডেলিগেশনের ভিত্তিতে সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হোক, সেটা হয়নি। যাই হোক, কিন্তু সেসব চেষ্টা আমাদের সত্ত্বেও সেটা যখন হয় না, তারপরে বাধ্য হয়ে তখন আমাদের বিতর্কের বিষয়গুলো পার্টিকে জানানোর দরকার ছিল, প্রকাশ্যে বলা দরকার ছিল, এবং সেই জন্যে আমাদের আন্ধ্রতে একটা প্লেনাম হয়, সেই প্লেনামে সেখানে কতগুলো বিষয়, যেটা বিতর্কিত বিষয়, সেই সব বিষয় নিয়ে আমাদের অবস্থান ঠিক হয়, এবং তারপরে 64 সালে আমরা এখানে পার্টি কংগ্রেস করি। এখন যারা সিপিআই তারাও বোম্বেতে পড়েন ইত্যাদি। যাই হোক, এখন তারপরে 65 সালে যখন একটা নির্বাচন, উপনির্বাচন, সেটা কেরালায় হলো, তখন আমরাও দাবি করলাম ওই সিম্বল, আমরা সিপিআই, কাস্তে হাতুড়ি, তারা তো তখন ছিল না, কাস্তে ধান শীষ ছিল, তো সেইটা, আর সিপিআই তারাও দাবি করলেন। কিন্তু যাই হোক, ইলেকশন কমিশনার তখন যা রায় দিয়েছিলেন তাতে আমরা কাস্তে ধান শীষ পাইনি, তো আমরা সেই জন্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, সিপিআইএম এই নামে রেজিস্ট্রেশন হয়, এবং সেটা কাস্তে হাতুড়ি তারা এই চিহ্ন 65 সালে কেরালা উপনির্বাচনে গৃহীত হয়, এবং সে থেকে সিপিআইএম বলে আমরা লিখে আসছি ইত্যাদি। সুতরাং আমরা এ কথায় বললাম এই জন্যে যে সেই মতাদর্শগত লড়াইতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে প্রমোদদা ছিলেন অন্যতম, এবং যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মোটামুটি এই নবরত্ন
এই যারা এখানে নিচে 4 জন, উপরে 4 জন, 3 জন, 5, 4, 9 জন ছবি আছে এখানে সামনে, আমি দেখতে পাচ্ছি। ঘাড় ঘোরাবেন না, তাহলে অসুবিধা হবে, কারণ একেবারে পিছনে আছে। সেই জন্যে তাই তার মধ্যে 2 জন আমাদের এখান থেকে তো নয়, তারা সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দিয়েছেন, এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এবং আপনারা অনেকে হয়তো জানেন, পুরনোরা তো সবই জানেন, প্রায় পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যই, বিহার সহ পশ্চিমবাংলা, বিহার, ওড়িশা, আসাম, এই সব রাজ্যে প্রমোদদা দেখতেন এই নবরত্ন পলিটব্যুরোর পক্ষ থেকে। তো কাজে এই যে একটা সময়, সেই সময় তাঁর ভূমিকায় 2 নবরত্ন আমাদের পশ্চিমবাংলার, তার মধ্যে জ্যোতিবাবুকে জ্যোতিবাবু বলি আমরা, এখনও বলি, তখনও বলি, কারণ আমার আগের দাদারা বলতেন। আর কি বলে, প্রমোদ দাশগুপ্তকে প্রমোদদা বলি। এই নামে আমরা অভ্যস্ত, এখন ছাড়তে পারবো না, তো হয়তো এইভাবেই বলতে থাকবো। আর বাকি সারা দেশে যেরকম হয় আমাদের পার্টির মহলে, সেগুলো হচ্ছে ছোটো ছোটো নাম ব্যবহার করে, জেবি, পিডিজি মানে একটা ব্যাপার আর কি, মানে প্রমোদ দাশগুপ্ত। এ হচ্ছে একটা প্রেক্ষাপট। এবং আমার পক্ষে বেশি কথা বলা সম্ভব নয়, কারণ বিমানদা বলেছেন, তারপরে এখানে কল্লোল কিছু বলেছেন। আমি ওকে দেখেছি, ওর বক্তৃতা শুনেছি, জিবি শুনেছি, এসব শুনেছি, কাজে এর বেশি কিছু না। তো আমাকে মুশকিল হচ্ছে যে আমি এতই ছোট জায়গায় ছিলাম যে উনি সব দিনই আমাকে আপনি বলতেন, অল্প দিন, তারপরে তো বেসিংয়ে গিয়ে একটা ব্যাপার যে উনি তখন পিকিং, এখন বেজিং, পেইচিং, যাই বলেন আপনি, সেখানে উনি যাবেন বলেছিলেন। তার কারণ চীনের পার্টির সঙ্গে আমাদের যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে আমি জিবি শুনেছি আগে, মানে 77-এর আগেকার কথা বলছি। তো তার বলা এসব, এবং উনি চেয়েছিলেন যে ওদের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন না, তাছাড়া ওই শরীর কিছুতেই ভালো যাচ্ছিল না, সব রকম চেষ্টা করে ওইখানে উনি গেছিলেন, কথা বলেও ছিলেন, আর কিন্তু শেষ রক্ষা হয়নি। বাসপুন্যায় গেছিলেন, বুদ্ধদার সঙ্গে ছিলেন ওখানে, আর সেই সব নিয়ে লেখালেখি আছে, এবং সেখানকার দীর্ঘ বিতর্ক ইত্যাদি। কিন্তু তারপরে যেটা হয়েছিল যে চীনের পার্টি আমাদের যাকে বলে ভ্রাতৃপ্রতিম যে সম্পর্ক, সেটা ছিল না আমাদের সঙ্গে। সিপিআই মানে মস্কো সিপিএসইউ, ওরা ওকে মনে করতেন। আর এখানে কি বলে চীনের পার্টি সিপিআইএমএল যারা, তাদের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ছিল। কিন্তু যাই হোক, প্রমোদদার এই চেষ্টা, এবং তারপরে আমাদের নেতৃত্বের চেষ্টা ইত্যাদি, পলিটব্যুরো, নবরত্ন, তাঁদের চেষ্টায় যাই হোক সেই সম্পর্ক খানিকটা হয়। পরে 2টো পার্টি আমাদের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক করতে, বলা যায় যে অস্বীকার করতে পারেনি। এবং তারপরে পরে পার্টি কংগ্রেসগুলোতে আমরা দেখেছি যে এই 2 পার্টির প্রতিনিধিরা আমাদের এখানে এসেছেন, যখন ডেলিগেশন আসে পরের দিকে। আমি সেসবে যাচ্ছি না। তো আমি বলছি, কিন্তু আমি এরকম একটা চাইছিলাম যে উনি শেষ দিন পর্যন্ত আপনি বলতেন, যদিও তাই বলতেন, কিন্তু শেষের দিকটা তুমি বলতেন। সেটা আমার খারাপই লাগতো, কারণ মানে আমি এরকম রেকগনাইজ নই যাকে তুমি বলা যায়। যাই হোক, আমি বলছি যে ওই যার ছবি দেখছেন আপনি, ওইটা হচ্ছে ওর ক্লাসিক, যে এটা চুরুট, ওইটা তারপরে এটা বলবার আগে একটু ইনহেলার নিতে হবে। তখনকার দিনে যখন ইনহেলার খুব একটা চালু ছিল না, সেইটা নিতে হবে, তারপরে উনি বলবেন। ওকে দীর্ঘ বক্তৃতা করতে শুনেছি, আর শেষের দিকে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতা আমার যতদূর খেয়াল করছে এখানে আমাদের ময়াতি সদনে, আমাদের পার্টির রাজ্য সম্মেলনে, তখনকার পুরনোরা জানেন জুলাই ক্রাইসিস নিয়ে একটা বিরাট বিতর্ক ইত্যাদি, সেই সব বিতর্কের শেষে উনি
আমার মনে হয় 10 মিনিট খানিক বলেছিলেন। জয় ভাষণ, এ হচ্ছে একটা প্রেক্ষাপট। আমি খালি বললাম, যিনি প্রত্যেকটি কমরেডকে চিনতেন, এই রাজ্য যেগুলো দেখতেন, আমি এখানকার পশ্চিমবাংলার কথা বলছি, প্রত্যেকটি কমরেডকে সম্পর্কে উনি বলতে পারতেন। এইটা আজকাল করা মুশকিল, বোঝা মুশকিল, কিন্তু পার্টি ছোট ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা একটা বড় বিরাট ব্যাপার, যেটা আমি আর কারোর সম্পর্কে বলতে পারবো না। আমি সোজাসুজি যে বিষয় আমাকে বলতে বলা হয়েছে সেই প্রসঙ্গে আমি চলে যেতে চাই এখান থেকে। এবং সেটা যা বলা হয়েছে, শব্দ যা আছে, আমি সেগুলো লিখে রেখেছি, কারণ পাশে কিছু একটা ছেড়ে যাই, কিছু একটা ভুল বলি। সেই জন্যে যে বর্তমান সন্ধিক্ষণে, সন্ধিক্ষণ কথাটা এই মানে এই যে বর্তমান পরিপ্রেক্ষিত নয়, সন্ধিক্ষণ, তার মানে বর্তমান সন্ধিক্ষণ কিসের, তো গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাকে সেটা প্রথমে কিছু বলতে হবে। তারপরে যেটা আছে যে বর্তমান সন্ধিক্ষণে বামপন্থীদের মানে সেখানে ভারতীয় কি বলে পরিপ্রেক্ষিতে ভারতীয় রাজনীতির এ কথাটা আছে, ভারতীয় রাজনীতির বর্তমান সন্ধিক্ষণ। সুতরাং 3 ভাগে ভাগ করা যায়। ভারতীয় রাজনীতি সম্পর্কে কয়েকটা কথা বলতে হবে আমাকে, যেটা বলতে গেলে ভারতের রাজনীতি, কমিউনিস্ট পার্টি সিপিআইএম বিশেষ করে আন্তর্জাতিকতাবাদী, যেটা আমরা চিরকাল আমাদের গর্ব করার মতো বিষয়। যখন চীনের পার্টির সঙ্গে, সোভিয়েত ইউনিয়নের পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক কোনো নেই, তখনও আমরা কি বলে কমিউনিস্ট আন্তর্জাতিকতার পতাকা ছেড়ে দিই। আমরা সবসময় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের প্রতি আমাদের যে আনুগত্য, মতাদর্শগত বিতর্ক বজায় রেখেই। সুতরাং আন্তর্জাতিক কথায় আমি খুব একটা যাব না, কিন্তু এই বর্তমান সন্ধিক্ষণ নিয়ে দু একটা কথা আমাকে বলতে হবে। আমাকে বলতে হবে বামপন্থীদের ভূমিকা সম্পর্কে, সেটাও খুব বলা মুশকিল, তার কারণ বামপন্থী মানে বলতে আমরা কি বুঝি এবং তাতে সমস্যা কি, সম্ভাবনা কি, দুটোই আমাদের বুঝতে হবে। এবং সেখানে তাদের ভূমিকা, তার মানে কাজ, এখন এখন এই সন্ধিক্ষণে আমাদের কাজ, বামপন্থীদের কাজ। আমি প্রথমটা দিয়ে বলি যে কেন এটা একটা সন্ধিক্ষণ বর্তমান ভারতীয় রাজনীতির ক্ষেত্রে। এক হচ্ছে যে ভারতীয় রাজনীতি বলে নয়, আমি যেটা বললাম যে বিশ্ব রাজনীতি, পৃথিবীর রাজনীতি, আর মার্ক্সবাদীরা রাজনীতিকে আলাদা করে দেখে না। রাজনীতি মানে অর্থনীতি, রাজনীতি মানে দর্শন, রাজনীতি মানে সংগ্রাম, রাজনীতি মানে সংগঠন, এই সবটাকে 4টা কথা আমরা সাধারণত বলে থাকি, বারবার বলি, বারংবার বলি। আবারও আমি আপনাদের বলছি বিরক্ত করার জন্যে, মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগঠন, এই 4টাকে বাদ দিয়ে আমরা কোনো বিষয়ে পরিস্থিতি, প্রেক্ষিত বা এখনকার চ্যালেঞ্জ বা এই সন্ধিক্ষণ, এটা বুঝবার চেষ্টা করা ঠিক না। এই 4টা একটা ব্যাপার। এইখানে খুব আমার সামনে লেখা আছে খুব বড় বড় করে, দি ফিলোসফার্স হ্যাভ ইন্টারপ্রিটেড দি ওয়ার্ল্ড ভেরিয়াস ওয়েজ। এই মার্ক্সের কি বলে থিসিস অন ফেয়ারবাগ, ফেয়ারবাগ সম্পর্কে থিসিস মার্ক্সের, তার মধ্যে থিসিসের ওই বাক্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বহু উচ্চারিত। দার্শনিকরা নানাভাবে দুনিয়াকে ব্যাখ্যা করেছে। মার্ক্সের অবদান কি? দি ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ওয়েজ, দি পয়েন্ট, বিষয়টা হচ্ছে এই, হাউএভার হচ্ছে এই, ইজ টু চেঞ্জ ইট, বদলাতে হবে এই পরিস্থিতিটা। পরিস্থিতি ব্যাখ্যা করার দিয়ে মার্ক্সবাদ থেমে যায় না, পরিস্থিতিটা বদলাতে হবে। পরিস্থিতির পরিবর্তনের জন্যই মার্ক্সবাদের মতাদর্শ, মার্ক্সবাদের মতাদর্শ মানে হচ্ছে মার্ক্স এঙ্গেলস, আলাদা করা যায় না দুজনকে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। অনেকে এসব বলেন এঙ্গেলসের অবদান বেশি, অনেকে বলেন এঙ্গেলস মার্ক্সকে বিকৃত করেছেন। এসবে আমরা অবিচ্ছেদ্য, এই যে
বড় কথা একটা খুব লেনিন বিশেষ করে বলতেন, সেটা হচ্ছে এই যে যে এই দুয়ের মধ্যে এইসব পার্থক্য যারা বলতো তাদের সঙ্গে বিশেষ করে লেনিনের কথা যারা শুনতেন তাদের তো উনি গালাগালি দিয়ে বলতেন যে এসবে যেও না, এসব তুমি পৃথিবীর ইতিহাস দেখো, যত ইতিহাস পুরাণ যত যা আছে উপন্যাস খুঁজে পেল, দুজনের মধ্যে বন্ধুত্বের এইরকম একটা দৃষ্টান্ত নেই, এখনো কেউ বলতে পারবে না এইরকম একটা দৃষ্টান্ত। এই মার্কস এঙ্গেলস এসব বলতে, মার্ক্সবাদ এঙ্গেলসকে বাদ দিয়ে না, এবং এই ধারণাটা আমি আপনাদের প্রথমে বলছি, এইসব আমাদের কমরেডরা অনেক সময় এতে প্রভাবিত হন এইসব কথায়, এই গুরুত্ব তাঁরা নিজেরা যা বলেছেন তার বহু দলিল ফলিল আছে, আমি তার মধ্যে যাচ্ছি না এখানে। এবং মার্ক্সবাদ লেনিনবাদ আমরা এই কথাটা বলি যখন, তখন এই কথাই বলি যে এইটা আমরা চীনের পার্টি যেরকম বলে তার সঙ্গে আমরা মানে তখন সোভিয়েত পার্টি আগে যেরকম বলেছিল সেই সব আমরা, ওরা বলেছিল যে সাম্রাজ্যবাদের যুগের মার্ক্সবাদ হচ্ছে লেনিনবাদ, আমরা ওই রকম করে বলি না, আমরা মার্ক্সবাদ লেনিনবাদ বলি। কারণ সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন যা লিখেছেন, যে কেউ পড়েছে সেটা আর কয়েকবার পড়ে দেখতে পারে, তাতে মার্ক্সকে বাদ দিয়ে ওই বই লেখা হয়, সাম্রাজ্যবাদের যুগের ব্যাখ্যা হয় না। সেই জন্যে তার ওইটা সাম্রাজ্যবাদের যুগে ওইটা মার্ক্সবাদ এটা বলা, তাহলে প্যারি কমিউন আর অনেক কিছু ইতিহাস তারপরের লেখা ইত্যাদি এসব ভুলে যেতে হয়। সেই জন্যে আমাদের এগুলো মৌলিক বিষয়গুলো আমরা বাদ দিতে পারি না, মতাদর্শের মৌলিক বোঝাপড়াগুলো আমরা বাদ দিতে পারি না। রাজনীতি যখন আমরা আলোচনা করি তখন আমরা এই সব বিষয়গুলি, ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যখন আমরা ঢুকছি, তখন এটা আমাদের বোঝা দরকার যে আমি সাধারণভাবে আমাদের বোঝাপড়ায় ভারতীয় রাজনীতি মানে হচ্ছে সারা বিশ্ব রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট, এই সব কিছু নিয়ে রাজনীতি বলতে আমি যা বললাম সেই সামগ্রিকতার বিচারে আমাদের সেই প্রেক্ষাপটেই ভারতের রাজনীতি, সেটা বুঝতে হবে। সেগুলো আমি বললাম, বিশ্ব রাজনীতির কথায় আমি যাচ্ছি না এখানে। সেটা হচ্ছে যে এই যে একটা সন্ধিক্ষণ এই কারণে যে বিশ্ব রাজনীতিতে বর্তমান অর্থনীতিতে সংকট, যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সারা পৃথিবী, কোনো দেশ বাদ নেই, খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে যারা দুনিয়ার হিসাব পিসাব রাখেন, এইসব বই যেসব বলা হচ্ছে তাতে আরও বিশদ বিবরণ আছে। এখন আমি অবশ্য সব পড়িনি, কিন্তু এদের অন্য লেখালেখি যা আমরা সবাই জানি যে এটা একটা ভিন্ন, আপনি বলতে পারেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্যাসিবাদ, যেটা সাম্রাজ্যবাদের সবচাইতে স্বৈরাচারী রূপ, শুধু স্বৈরাচারী না, সপ্তম কংগ্রেসের দিমিত্রভ থিসিস যাকে বলা হয় ফ্যাসিবাদ সম্পর্কে বোঝাপড়ার, এখনও পাওয়া যায়। বহুবার আমরা বলি যে ওই, আমি অবশ্য এখন এনবিএকে জিজ্ঞেস করিনি, আমি জানি না 18-20টা এডিশন হয়েছে ছাপার সময় থেকে, বাংলায় আমি যেটা বলছি, শ্রমিক ঐক্য ফ্যাসিবাদ বিরোধী দুর্গ, এর পুনরুত্থান, এবং সেই পুনরুত্থান আগেকার ওই 3টা কি 4টা দেশের মধ্যে সীমাবদ্ধ না। সবাই জানে যে ফ্যাসিবাদ শব্দটা এসেছিল ইতালি থেকে, সেখানে তার উত্থান, এবং সেই শব্দটা যেটা পেছনে যারা এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, মুসলিম তার অন্যতম নায়ক। আর ওই আরেকজনের কথা আমি বলি, যার যিনি প্রায় 73-74 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, 73 সালে বোধহয় শেষ লেখা, যাই হোক, জুলিয়াস ইবোলা, থিওরিটিশিয়ান যাকে বলা হয়। যাই হোক, তার এখনকার উত্তরসূরিরা এখন ফ্যাসিবাদের প্রচার করছেন সারা পৃথিবী জুড়ে। কিন্তু সেইটা তারপরে হিটলারের উত্থানের পরে মুসোলিনি, আমি জানি না আপনারা ওই ছবি দেখেছেন কিনা, চার্লি চ্যাপলিনের দি গ্রেট ডিক্টেটর, দেখবেন যে হিটলার একটা ছবি, একটা দৃশ্যে আছে যে চার্লি চ্যাপলিন হিটলারের রোল করছেন আর মুসোলিনি কে আমার মনে নেই, কিন্তু যাই হোক, নাম মনে রাখার মতো তখন গুরুত্ব ছিল না, কারণ হিটলার হচ্ছে প্রধান।
দুজনে দুটো চেয়ার আছে, হুইল চেয়ারে যেটা ইয়ে করলে উঠে যায় উপরের দিকে যতই চেষ্টা করছে মুসলিম উপরের দিকে উঠবার, হিটলার এদিকে ঘুরিয়ে যাচ্ছে, সে আরো উপরে প্রায় ছাদে মাথা টেকে কে বড় কে ছোট। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে তখন নাৎসি, যেটা ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বলা হয় সেই সব হওয়ার আগেই ইতালিতে ফ্যাসিবাদের উত্থান। আর যখন নাৎসি হিটলারে যখন উত্থান হচ্ছে তখন কি বলে এর হচ্ছে পড়ন্ত বেলা, ফ্যাসিবাদ ইতালি ইত্যাদি পড়ন্ত বেলা। এছাড়া ঠিকই ওই যে অক্ষশক্তি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাতে জাপান ছিল, তার জাপানের বেলা এসবটা এই একরকম ফর্মুলায় পড়ে না। কিন্তু স্পেন তার আগেই, স্পেনের গৃহযুদ্ধ ইত্যাদি এইসব প্রেক্ষাপট মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের মতো একটা দেশ, যেখানে একটা ম্যাজিনো লাইন বলে দুর্ভেদ্য লাইন ছিল, ওরা বলতো যে হিটলার ফিটলার আমেরিকা এরা সব কি বলে এদের কিছু করতে পারবে না, আমাদের এই লাইন ভাঙতে পারবে না। আর সেই ম্যাজিনো লাইন ওরা 7 দিনের মধ্যে ভেঙে দিয়েছিল। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে ফ্রান্সের মধ্যে লুক্কায়িত যারা ছিল, তাদের প্রকাশ পাচ্ছিল না সেরকম লোক তারা তার মধ্যে ছিল, এবং ফ্রান্সের প্যারিস শহরের পতনের পর তারা সেখানে ক্ষমতা দখল করেছিল হিটলারের আনুকূল্যে। এই সব প্রেক্ষাপটটা আপনি তখনকার আর এখনকার যদি আপনি বিচার করেন, একটা বড় পার্থক্য হচ্ছে এই যে এখন এটা আরো বিস্তৃত, এবং ওই সংজ্ঞা যেটা সপ্তম কংগ্রেসে দেওয়া হয়েছিল সেই সংজ্ঞা সবটা এখন আপনি মেলাতে পারবেন না, যার জন্য নয়া ফ্যাসিবাদ কথাটা, এই কথাটা এখন নিও ফ্যাসিজম ইত্যাদি শব্দগুলি চালু হয়েছে। যাই হোক, ওই ফ্যাসিস্টের নাম গন্ধ শুনলে নিও হোক আর পুরনো হোক অনেকে একটু বিরক্ত হন যে না এটা কি, কিন্তু যাই হোক এটা আমাদের পার্টিতে এখন বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। আমি আপনাদের খালি এইটা বলতে চাচ্ছি, এটা এই কারণে যে এটা অনেক বেশি বিস্তৃত এখন ইউরোপ জুড়ে, প্রায় সব জায়গায়। আপনি ভাবুন ইতালিতে এখন যিনি প্রধানমন্ত্রী তিনি মুসলিনীপন্থী, এই নয় যে নতুন একটা ফ্যাসিবাদী পার্টি ওখানে হয়েছে। তিনি কি জার্মানিতে যে অল্টারনেটিভ ফ্রম এএফডি বলে, অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বলে যারা যে পার্টিটা করেছে, বোধহয় 15-16% এখন ভোট পেয়েছে, এবং ওই কি বলে আগ্রাসীভাবে বেড়ে চলেছে, প্রসারিত হচ্ছে। আর আমি যাচ্ছি না, হাঙ্গারি ইত্যাদি ইত্যাদি এইসব, অস্ট্রিয়া ইত্যাদি। এখন আপনি ভাবুন সুইডেনের মতো দেশ, সুইডেনতে ওই যে মানে ওখানে সুইজারল্যান্ড ওই থেকে আরম্ভ করে ওই চত্বরে এখানে ফ্যাসিবাদ কখনো মাথা তুলবে এটা ভাবিনি। এটা ওখানে উগ্র জাতীয়তাবাদী পার্টি তারা ক্ষমতাসীন এখন, এবং এটা কেবলমাত্র সাম্রাজ্যবাদী দেশের মধ্যে এখন নেই। নওয়াব চমস্কির কথা অনেকবার বলি, যে যখন 4টার কথা বলতেন উনি, 4টা লোকের নাম করতেন, তখন প্রথম বলতেন ট্রাম্প। ঠিক, ট্রাম্প এখনো বিপদ আমেরিকার জন্য, সেটা বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির লোকেরা খুব ভালোভাবেই জানে, জানেন না তো এরকম না। তো সেটা তো একটা সাম্রাজ্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী শিবিরের নেতা সময়, যাই হোক। কিন্তু তারপরে আপনি ভাবেন যে বাকি দেশগুলো যদি আপনি ধরেন, এই এরদোগান যাই হোক, নামের উচ্চারণ বাংলাতে কি 2 রকম 3 রকম বলে, যাই হোক। আমি তুরস্ক, টার্কি, ওকে তো বলতে পারি না আমি যে সাম্রাজ্যবাদী দেশ। সাম্রাজ্যবাদ বলতে আমরা যা বুঝি। বলছেন আর ব্রাজিল, আপনি কি বলবেন যে ওটা সাম্রাজ্যবাদী দেশ? ভারতে মোদি, আপনি বলবেন যে সাম্রাজ্যবাদী দেশ? তা বলতে পারি না যে ভারত সাম্রাজ্যবাদী দেশ, বলতে পারি না। তার মানে সবগুলোই যে সাম্রাজ্যবাদী দেশ হবে ঠিক সেরকম না এখন। কিন্তু সাম্রাজ্যবাদ ছাড়া ফ্যাসিবাদ সত্যি সত্যি আমরা হয়তো মার্ক্সবাদ ইত্যাদি, মার্ক্সবাদ মানে মার্ক্স, এঙ্গেলস, লেনিন এসব তো দেখে যাননি, ফ্যাসিবাদ তার ব্যাখ্যাও দিয়ে যাননি। সপ্তম কংগ্রেস, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক যা ব্যাখ্যা দিয়েছিল তার উপরেই আমরা। সুতরাং এখনকার বৈশিষ্ট্য এগুলো মনে রাখতে হবে যে ওইটার থেকে এটার ভিন্নতা আছে, এবং এটা কোনো অংশে কম আগ্রাসী না। নয়া ফ্যাসিবাদের নতুন চরিত্র যদি কেউ বুঝতে চায় তাকে আরো গভীরে যেতে হবে। সব জায়গায় ধর্ম ফর্ম দিয়ে আর
হচ্ছে না। আমি যার কথা বললাম জুলিয়াস এভোলা, ওই তখনকার ফ্যাসিবাদ চার্চের সঙ্গে তার বিরোধ ছিল। এটা ওখানকার ইতালির রোম ক্যাথলিক চার্চ, রোমান চার্চ, খুব প্রতিক্রিয়াশীল চার্চ। তারপরে এখানে কি বলে জার্মানিতে প্রোটেস্ট্যান্ট চার্চ, এই দুয়ের সঙ্গে ওদের বিরোধ ছিল। তা ওরা মিটিয়েছিল অবশ্য ওইসব, তাতে বিরাট কিছু সমাধান হয়নি, কিন্তু সে বিরোধটা ছিল। আর ইবোলা বলতেন যে আমি এসব ক্রিশ্চিয়ানিটি এসবের মধ্যে নেই। ওর নাম জুলিয়াস ইবোলা, কিন্তু আপনি নেট ফেট যদি খোঁজেন দেখবেন অনেক বইয়ের লেখা, ওর লেখার নিজের বই যা ছাপা হয়েছে অনেক জায়গায় লেগেছে জুলিয়াস সিজার ইবোলা, মানে ওর কাছে হিরো হচ্ছে সিজার, যখন খ্রিস্ট ধর্মের খ্রিস্টপূর্ব ব্যাপার। অনেকে এসব কথা ভুলে যান। সেটা 30-40 বছর আগে হতে পারে, আর খ্রিস্ট জন্ম মৃত্যুর পরে তো ক্রিশ্চিয়ানিটি দাঁড়াতে 300 বছর লেগেছে, অন্য ধর্মের কথা ছেড়ে দিন। আর আপনি জুলিয়াস ইবোলার মধ্যে ভারতীয়ও পাবেন, ভারতীয় দর্শনও পাবেন। আমি এসব কথা বলছি এই জন্যে যে এইটা এখন পর্যন্ত যে ধারাটা চলছে সেটা সবটা সেই পুরনো ফ্যাসিবাদ, তার সঙ্গে একদম ওইভাবে মেলানো যায় না। এখনকার বৈশিষ্ট্য সুনির্দিষ্টভাবে, এবং তখনকার কংগ্রেস, তখন মানে 7th কংগ্রেস, কি বলে 7ম কংগ্রেস, দিমিত্রভ থেসিস ইত্যাদি যখন হয়েছিল, তার একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল যে আমরা যাই ব্যাখ্যা দিই না কেন, পৃথিবীর সমস্ত দেশের কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে সেই দেশের ফ্যাসিবাদের নির্দিষ্ট বৈষম্যগুলিকে, বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা, এবং তার সঙ্গে সঙ্গে সেখানকার যা সেই ফ্যাসিবাদ মোকাবিলার যা কি কৌশল হবে, রণকৌশল হবে ইত্যাদি, সেটা ঠিক করা। এবং সেরকম সব পার্টি করেছিল। আমাদের ভারতে যেরকম অনেক বিতর্ক পরে ওই যেটাকে কি বলে দত্ত ব্র্যাডলি থেসিস বলা হয়, মানে কি বলে আমাদের রজনীকান্ত দত্ত আর বেন ব্র্যাডলি এই দুয়ের নামে লেখা থেসিস, সেইটা হচ্ছে ভারতের পরিস্থিতির সম্পর্কে। কারণ তখন ব্রিটিশ পার্টি, সিপিজিবি, কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন, তারা এখানে দেখতেন, এবং তারা অনেকে এখানে কি বলে জেলে গেছেন, আন্দামানে গেছেন, যাই হোক আবার আজীবন কারাদণ্ড পেয়েছেন। অনেকে তাদের অবদান আছে, আমি সেসবে যাচ্ছি না। এবং তারা এইটার সমাধান করতে সাহায্য করেছিল। তেমনি চীনে আমি এই ঘরে শুনেছিলাম, আমি আমার জানা ছিল না, সেটা হচ্ছে চীনের পার্টি তারাও একটা মূল্যায়ন করেছিল, চোবেনলাই এই লিখেছিলেন সেই থেসিস। আপনি ভাবুন কি মুশকিল, যে চীনে মুশকিল হচ্ছে যে এখানে চিয়াং কাই শেকের সরকার চলছিল, আর তার সঙ্গে আপনি এদিকে ফ্যাসিবাদ, তার আগ্রাসন, চিয়াং কাই শেককে তার বিরুদ্ধে লড়তে হচ্ছে, আবার চিয়াং কাই শেক কমিউনিস্টের বিরুদ্ধে লড়ছে, কমিউনিস্টরা কী অবস্থান নেবে, তারপরে কিভাবে যুক্তফ্রন্ট সেখানে তাদের চালাতে হয়েছে। চিয়াং কাই শেকের আগে, চিয়াং কাই শেকের সময়, চিয়াং কাই শেকের পরে, এখনো পর্যন্ত আমি সেই সব ইতিহাসে যাচ্ছি না। সুতরাং ভারতের বর্তমান ফ্যাসিবাদের চরিত্র কি তা বিশ্লেষণ করার দায়িত্ব আমাদের। সে নিয়ে অনেক লেখাজোখা হয়েছে, আমি অনেক কথায় যেতে পারছি না। আমি 3-4টা কথা আপনাদের খালি মনে করে দিচ্ছি ভারতীয় ফ্যাসিবাদের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে। এর উৎসটা হচ্ছে ওইখানে, ওই যে ম্যারিয়া ক্যাসলারি লেখা আছে চটি বই, যেটা গণশক্তি প্রিন্টার্স প্রকাশ করেছিল, আমি জানি না আপনারা সবাই দেখেছেন কিনা। ম্যারিয়া ক্যাসলারি সবগুলো যাকে বলে কি বলে, যেখানে আমাদের পুরোনো দলিল ফলিল পাওয়া যায়, সেগুলো দেখে পেকে উনি সেখান থেকে ইকোনমিক পলিটিক্যাল উইকলিতে লিখেছিলেন, তারপরে একটা বড় সেটাকে ছোট আকারে প্রকাশ করেছে বাংলায়। সুতরাং সেখানে দেখবেন যে আপনি পাবেন যে এখানে ভারতের এখান থেকে প্রথম যিনি যোগাযোগ করেছিলেন মুসলিনের সঙ্গে সাক্ষাৎকার থেকে আরম্ভ করে বাকি তখনকার যে ব্ল্যাক শার্ট এইসব বাহিনী, তাদের সব ট্রেনিং ইত্যাদি এসব করে দেখেছেন, তিনি হচ্ছেন মুনজে। এবং তিনি ফিরে এসে এখানে আরএসএস তখন তৈরি হয়ে গেছে, কিন্তু আরএসএস এর ট্রেনিং ওই লাইনে, এর পথপ্রদর্শক হচ্ছেন মুনজে। পরে যখন ইতালি ফ্যাসিবাদ নিজের দিকে, হিটলারের উত্থান,
তখন তো ওরা হিটলারের পথ ধরেছেন। কিন্তু অর্থাৎ এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ওই সময় থেকে আপনি ভাবুন যে ভারতের ফ্যাসিবাদ, আরএসএস 25 সালে, আর তারপরে পরে হচ্ছে ওর ইতালি যাওয়া, তারপরে ফিরে আসা, তারপরে আরএসএসকে সেইভাবে ট্রেন করা ইত্যাদি, এই বৈশিষ্ট্যটা বিশেষ বৈশিষ্ট্য এবং তা এখনো আছে। দুই, ভারতের মতো একটা দেশে যেটাকে কি এত জাতি, এত ভাষা, এত বৈচিত্র্য, এত সংস্কৃতি ইত্যাদির মধ্যে পার্থক্য, এই সব কিছু নিয়ে, যাকে ইংরেজিতে এখন ওই শব্দটা ভাষা বহুজাতিক দেশ বললে তো একটা অন্য অর্থ হয়, মাল্টিন্যাশনাল আপনি বুঝতে পারেন না, প্লুরি ন্যাশনাল বলে, মানে এতগুলো বৈচিত্র্যের সমাবেশ। এটা ইটালি বা জার্মানি নয়, কিংবা সেই অর্থে এখনকার অন্যান্য আপনি দেশগুলো যেগুলোতে এখন নয়া ফ্যাসিবাদের পুনরুজ্জন্ম ইত্যাদি দেখছি আমরা, তার থেকে ভারতের বৈশিষ্ট্য আলাদা। এখনও দক্ষিণে ও যেতে পারছে না, মানে ব্যাঙ্গালোর, কর্ণাটক হাতছাড়া হয়ে গেছে বিজেপি, আর বাকি দক্ষিণে ওর ঢোকা খুব মুশকিল আছে। কারণ ওখানে যদি আপনি গিয়ে বলেন যে আমরা এরিয়ানরা প্রথম এসছিলাম এখানে, কেউ মানবে না ওখানে, কারণ সবাই জানে। আর এখন বিজ্ঞান প্রমাণ করেছে দ্রাভিডিয়ানরাই প্রথম এসেছিল, আর তারপরে ঠেলে 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 ওখান থেকে আন্দামানে জারোয়া পর্যন্ত, যে ফার্স্ট মাইগ্রেশন হর্ন অফ আফ্রিকা থেকে, উত্তর আফ্রিকার ওইখান থেকে এসে তখন কি বলে একদম সে আন্দামান পর্যন্ত যাওয়া, আর এসব পরিবেশের সঙ্গে খুব যুক্ত, কারণ তখন এত আইস মেল্টিং হয়নি যে সমুদ্রপথে হাঁটাও যেত অনেক জায়গায়, এগুলো এখনকার আবিষ্কার আমরা জানি। এখন সুতরাং এখানটায় এই একরকম ফর্মুলায় চলছে না, কিন্তু কি করে তাহলে কর্ণাটকে ওরা করতে পারলো, তার ইতিহাস আছে, তা আমি কর্ণাটক ব্যাখ্যায় আমি যাচ্ছি না এখানে। কি করেই বা এখানে পশ্চিমবাংলার মতো একটা রাজ্যে তারা করতে পারলো? বিরোধী দল হয়েছে যারা, একটা এমএলএ থাকতো কি থাকতো না কখনো আমাদের সময়, তারা এখন বিরোধী দল হয়েছে ওই এখানকার অ্যাসেম্বলিতে। আমি খালি আপনাদের কয়েকটা কথা পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে এখানে খুব সংক্ষেপে বলছি। 2011 সালে আমাদের সরকার গেছে, বামপন্থী সরকার, এবং আমরা যে আসন পেয়েছিলাম তাতে আপনারা জানেন যে সেটা যা আমাদের আশা 100টার কাছাকাছি আমরা যেতে পারিনি তখন 2011 সালে। তারপরে আপনার কি বলে যখন পঞ্চায়েত ইলেকশন হলো কি বলে 13 সালে, তখনও আমরা কি দুটো জেলা পরিষদে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম, মানে জেলা পরিষদের সভাধিপতি আমাদের ছিলেন। তখন একটা ব্যাপার হয়েছিল, এই যে একটা সুবিধা হচ্ছে এই যে একজন ইলেকশন কমিশনার ছিলেন, তিনি বামফ্রন্টের আমলে, তিনি খুব অফিসার হিসাবে খুব কড়া, আমাদের সময়ও ছিলেন, এদের সময়ও ছিলেন, আর এনি মুখ্যমন্ত্রীর কথা মানেননি, সেসব আপনারা জানেন, এই মহিলার কথা আপনারা জানেন, ভুলে যাওয়ার মতো কথা না। যাই হোক, কিন্তু তারপরে যেটা ঘটলো 2014 মোদী সরকারে, আমাদের যদি পিছন ফিরে দেখতে হয় তাহলে বুঝতে হবে যে 2014 যে পরিবর্তন হলো, আমরা কি তাকে ছোট করে দেখেছিলাম? অনেকে এইসব কথা বললে হয়তো রেগে যান, তারা বলে আপনারা বিজেপিকে ভীষণ টার্গেট করছেন, একে করছেন না, মানে আরে যত জ্বালাচ্ছে তো বিজেপির সঙ্গে বোঝাপড়া করে নিন যে আন্ডারগ্রাউন্ড হোক, অমুক হোক, তমুক, তো এটাকে সমর্থন করুক, ইয়ে করুক, সে করুক। আমরা বারবার বলেছি এ কথা, যে যাদের বোঝাবার চেষ্টা করেছি আমরা, কিন্তু যে কেউ মনে করে যে বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়বো বা তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বো, এই লাইন যারা মনে করে তারা, আমরা এখানে খুব কি বলে একটু পড়া কথাই বলি, তাহলে পার্টি ছেড়ে দিন, পার্টিতে থাকবার কোনো দরকার নেই, এই পার্টি আপনার জন্য না। আমাদের হাততালি কেন দিচ্ছেন? এটা নতুন করে হাততালি সবাই দেয়, কিন্তু এটা করে, এটা ভারী মুশকিল, এখনো করছে। যাই হোক, এখন আমি বলছি যে তার কারণ মজ্জাগত, এইখান মজ্জাগত কোথায়? আমি ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমার ঠাকুর দাদু
নিষ্ঠাবান ব্রাহ্মণ, যাদের কি যজমান ফজমান বলে না, যাদের বাড়িতে গিয়ে সব ভাস ফাস দেয়, উনি ওইসব করতেন। আমার বাবাও ভীষণ এইসব মেনে চলতেন, যদিও উনি বাড়িতে লুঙ্গি পরতেন একটা, সেটা তার আগের প্রজন্মে ছিল না। পরের দিকে উনি ছোঁয়াছুঁই এসব বন্ধ করছে। আপনারা সবাই জানেন হয়তো, আমার মেয়ে ফেয়ে ওর কি বলে, তারা কেউ বামুন পামুনকে বিয়ে করেনি, দুজনেই অব্রাহ্মণকে বিয়ে করেছে, তাদের কিছু আসে না। কিন্তু এটা এখনো এখনো ভারতের ব্রাহ্মণ উচ্চবর্ণর মধ্যে একটা ভেতরে সুরসুরি দেয় দেয় দেয়, এখান থেকে ছাড়তে পারছে না। এখান থেকে এরা এখন কি বলে, এখানকার ফ্যাসিবাদের বৈশিষ্ট্য আপনি দেখুন, নিও ফ্যাসিবাদ বদলাচ্ছে আরএসএস তার লাইন নতুন করে। এই যে সাম্প্রতিক, এটা 2 মাস হবে বোধহয়, আমার যতদূর খেয়াল পড়ছে, মোহন ভাগবত বললেন যে না না, ওই যে জাতি ধর্ম এইসব, এই যে কি বলে এইসব, এবং পশ্চাৎপদ যারা এরকম, যারা মানে শূদ্র ক্ষুদ্র আর কি ইত্যাদি, তো সেটা কি বলে, ওই পণ্ডিতরা লিখেছিলেন যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এর ভিত্তিতে ভাগ করা যায় না ইত্যাদি ইত্যাদি। এটা ভুলই ছিল। এই আমি জানি না আপনারা এসব দেখেছেন কিনা, এটা আপনাদের বলার জন্য তো বলেননি, এটা বলবেন যাদের, তাদের জন্য বার্তা দিচ্ছে তাদের মধ্যে। এই কারণ তা না হলে কোথায় মাহাতো আর তাকে কুর্মী মাহাতো আর তার সঙ্গে সাঁওতাল অন্যান্য আদিবাসী লাগিয়ে যদি আপনি জঙ্গলমহল ভোটের দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন, বিশ্লেষণ হবে। তো আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ সেটা আমার ইখতিয়ারভুক্ত না। হালকা সম্পাদক মণ্ডলী আছে, রাজ্য কমিটি তারপরে বসবে, তারা বিশদ বিশ্লেষণে যাবে। আমি বোঝানোর জন্য বলছি, ভুল লিখেছিলেন, কিন্তু উৎসটা কোথায়? সে তো গীতা যে পড়েছে সে সবাই জানে। আমি তো মুখস্থ বলতে পারতাম, আমি এখন তা পারি না। কিন্তু চতুর্বর্ণ মায়া সৃষ্ট, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, 4 বর্ণ আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, তাহলে আপনাকে বলতে হবে যে শ্রীকৃষ্ণ বা গীতা বা যিনি গীতা লিখেছিলেন, বা তার আগে আরো, যদি আপনি কি বলে মনুবাদে যান, মনু দৃঢ়ভাবে আছে, এরা কায়দা করছেন, যাকে আমরা মাইক্রো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলেছিলাম গত লোকসভার 4 বছর পেরিয়ে আসছে, বছর আবার লোকসভা আছে। ইট ইজ অ্যাক্টিভ। ছোট করে দেখবার কোনো অবকাশ নেই। মন আদান প্রদান না করলে খুব মুশকিল আছে, বিতর্ক ইত্যাদি না করলে খুব মুশকিল আছে। এটা বিশেষ বৈশিষ্ট্য, আমাদের চ্যালেঞ্জ, এটা খেয়াল রাখতে হবে। আমাদের সাফল্যগুলো ছোট করে দেখবেন না, তাহলে আমাদের দুর্বলতাগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারবেন। নির্বাচন হয়েছে, আমি ওই ফলাফলের বিশ্লেষণ ইত্যাদি যাচ্ছি না, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে 2014 পরে, তারপরে যতগুলো পঞ্চায়েত পৌরসভা এইসব হয়েছে ইত্যাদি ইত্যাদি, এইসব যা কিছু হয়েছে, এই নির্বাচনে যত রকম আক্রমণ সন্ত্রাস হোক না কেন, আসনের দিক থেকে, সমর্থনের দিক থেকে, ভোটের পার্সেন্টেজ ইত্যাদি যা পাওয়া যাচ্ছে, এই সব কিছু হচ্ছে এই সময়কালের রেকর্ড, যেটা আমরা গত 5 বছর 6 বছর কি আরো বেশি সময় ধরে, আপনি বলতে পারেন যে 2011 সালের পরে এইরকম আক্রমণের তীব্রতা 2011 সালে আমি তা বলতে পারবো না। আমি অনেকগুলো কারণ আছে, তাদের সময় লাগছিল করতে, সংহত করতে ইত্যাদি ইত্যাদি। এবং 2014 সালে বিজেপি আসার পর, যখন তৃণমূল সরকার থেকে বেরিয়ে গেল কংগ্রেস, তার আগে, তারপরে তারা বিরোধীর দিকে এলো ইত্যাদি ইত্যাদি, আমরা একটা কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে নির্বাচন লড়েছিলাম ওই 2016। খানিকটা আমরা শতাংশ হারে ভোটের আমরা তাকে আটকে দিতে সমর্থ হয়েছিলাম। আমার খেয়াল করছি 27% ভোট পেয়েছিলাম। তার আগে পার্লামেন্টে যেখানে 2 জন আমাদের এমপি জিতেছিলেন, সেটা 30% ছিল, কিন্তু তার আগে আমরা 41% পেয়েছিলাম। ওটা নাম ছিল সমর্থন আমাদের। কিন্তু সেইটা গিয়ে যা লোকসভায় আর বিধানসভায় গতবারে যা হলো, সেইখান থেকে আবার এই প্রত্যাবর্তন, এবং বিজেপিকে ওরা যে সেকেন্ড পার্টি কোন রকমে রাখতেই হবে, তৃণমূলের দরকার হচ্ছে বিজেপি সেকেন্ড পার্টি থাকবে, আর বিজেপি চায় যে তৃণমূল এখানে সেকেন্ড পার্টি হোক। তারপরে কি বোঝাপড়া হবে, কিন্তু কানপুরে হবে, নাগপুরে হবে, মাফ করবেন, ওখানে। এটা ওই মোদির সঙ্গে এর কথাবার্তা এসব হবে না, শেষ পেশ নাগপুর ঠিক করবে কি হবে।
কতগুলো পার্লামেন্ট সিটকে কাকে ছাড়বে। আমি এই সবটা বলছি এই কারণে যে এগুলো হচ্ছে বিশেষ চরিত্র, বিশেষ সমস্যা, যেগুলো এই চিরায়ত ফ্যাসিবাদ বা নয়া ফ্যাসিবাদ সম্পর্কে যা বেরোচ্ছে ইত্যাদি তার থেকে ভিন্ন। কোনো ফ্যাসিবাদে অতীতে কি এখন আপনি পাবেন না যে আরএসএস বলে একটা সংস্থা, যার একটা আছে কি বলে এই যে নাম যাকে বলা হয় যে সংঘ পরিবার, এই পরিবারের সদস্য কারা কেউ জানে না, কেউ বলতে পারবেন, আপনি বলতে পারবেন, কোনো লিস্ট দিতে পারবেন। আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে মুখ্যমন্ত্রী আর কিছু না হোক না ওখানে ইন্ডিভিজুয়াল মেম্বারশিপও ওখানে থাকতে পারে, অসম্ভব কিছু না। এখানে কারা নাম আপনি পাবেন না, কি ফান্ড সোর্স পাবেন না। ওরা এনজিও, ভলেন্টারি অর্গানাইজেশন, ওদের এসব দরকার নেই, এনজিওদেরও দরকার আছে এসব দেওয়া, আপনি কোনো অ্যাকাউন্ট পাবেন। এবং সংঘ পরিবারের অনেক সদস্যের মধ্যে একটা সদস্য হচ্ছে বিজেপি পার্টিটা, রাজনৈতিক দল। এরা আপনি হিটলার মুসলিম কোনো মডেল দিয়ে পৃথিবীর কি বলে ট্রাম্প যাকে বলুন আপনি, কোনো মডেল দিয়ে আপনি মেলাতে পারবেন। এটা বিশেষ বৈশিষ্ট্য। আমাদের কমরেডরা যারা বিভিন্ন ফ্রন্টে কাজ করেন তারা অনেক সময় ভুলে যান যে যতগুলো গণসংগঠন আছে তথাকথিত বিজেপি বলে, তারা বিজেপির নয়, ওগুলো সব আরএসএস এর কাছে দায়বদ্ধ, সবগুলো আরএসএস এর কাছে দায়বদ্ধ, বিজেপির কোনো বলবার ব্যাপার নেই। এইচএমএস মাফ করবেন কি বলে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, যার সঙ্গে অনেক সময় আমাদের কি বলে যুক্ত লড়াই হয়, তো লড়াই ফড়াই আমরা করি তো ঠিকই আছে, শ্রমিকদের লড়াই একসঙ্গে করতে হবে, কোনো ব্যাপার নেই, এতে তো কোনো বোঝাপড়ার অভাব ছিল না কখনো। কিন্তু তার ফল দেখা যাচ্ছে যুক্ত সংগ্রামে কমিউনিস্টরা যায় এই জন্যে যে বুর্জোয়া পার্টিগুলো বা বিরোধী যারা আছে তাদের যে অনুগামী শ্রমিক আছে সর্বহারা অংশ, তাকে নিয়ে আসবার জন্য, শ্রেণী ভারসাম্যের পরিবর্তন ঘটার জন্য। কিন্তু যা হয়েছে এখন হচ্ছে বিএমএস, এরা হচ্ছে সমস্ত বিগেস্ট ট্রেড ইউনিয়ন ভারতে, ধারে কাছে কেউ নেই। এবিভিপি আপনি যদি ধরেন, বিগেস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন, ধারে কাছে কেউ নেই। আপনি যদি ভাবেন যে এদের সঙ্গে ইউনাইটেড ফ্রন্ট করবেন মাস ফ্রন্টে, তাতে লাভ ক্ষতি কি আছে আপনাকে দেখতে হবে। আপনার বাড়ছেন না, ও বাড়ছে, আপনার অ্যাট ইওর কস্ট, মানে আমার লোকসানের উপরে ও বাড়ছে। আমি অনেক কথাই যাচ্ছি না, কারণ আমি অনেক কথা বলে ফেলেছি। আমি আপনার খালি বলতে চাচ্ছি এই কথাটাই, এই রকম বিশেষ যে বিশেষ চরিত্র আছে, এটা চিরায়ত ফ্যাসিবাদ বা এখনকার নয়া ফ্যাসিবাদ সম্পর্কে যত থেসিস ইত্যাদি আছে আপনি সবটা ওখানে পাবেন না। কিন্তু লিখেছেন আমাদের কি বলে অনেকেই লিখেছেন এই ব্যাপারে, সেগুলো বোঝার দরকার আছে। কারণ এটা মোকাবিলা হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় মতাদর্শগত চ্যালেঞ্জ। আমি বললাম প্রথমটা হচ্ছে মতাদর্শ, 2 রাজনীতি, 3 সংগ্রাম, 4 সংগঠন। সেই জন্য আমি ওইটা বলছিলাম হাউ টু চেঞ্জ, এই যে বলা হয়েছে নট ইন্টারপ্রিটেটিভ ওয়ার্ড, আপনি ইন্টারপ্রিটেশন করে ব্যাখ্যা দিয়ে কিছু হবে না, পরিবর্তন করতে হবে। পরিবর্তনের জন্যই আপনাকে বুঝতে হবে যে এটা কি করে করতে হবে এখনকার, এটা হচ্ছে মার্ক্সবাদ। সেই জন্যে এইটা করতে গেলে পর আপনাকে এটা বুঝতে হচ্ছে যে এখানকার বৈশিষ্ট্যকে তাকে কিভাবে মোকাবিলা করবে। আমরা করেছি, সব ফল বেরোয়নি এখনো, কিন্তু মানে সবটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমাদের পার্টি, লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এইসব করে যা দাঁড়িয়েছে তাতে বিজেপির চেয়ে একটু হলেও বেশি হবে। আমরা এটা একটা বড় পরিবর্তন, এইটা আমাদের সাফল্য। কিন্তু দুর্বলতা হচ্ছে আমরা যা ভাবি, যা আশা করি তা সবসময় ঘটে না, যতদূর ভাবি ততদূর হয় না। এই সময়টা হচ্ছে চ্যালেঞ্জ, যে আপনাকে বুঝতে হবে যে কেন পারলাম কোথায় আর কেন পারলাম না আরেক জায়গায়, কোথায় কি দুর্বলতা। এটা পঞ্চায়েত বলে না, কলকাতায় আপনাদের অভিজ্ঞতা আছে, বালিগঞ্জ পর্যন্ত ভোট হয়েছে, কংগ্রেস লড়েছে ওখানে, তার সাথে ভোট হয়েছে এখানে, এই যে ব্যাপার। এবং সেইখানটায় মতাদর্শের লড়াই, মস্তিষ্কের লড়াই, গায়ের লড়াই না। গাজরি কার কত আছে, তৃণমূলের কিছু কম আছে নাকি? এত সব অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধীদের সব লুম্পেন যাকে বলে, তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে তারা মাথা বিক্রি করে আছে, তারা করবে এসব।
কিন্তু সেটা মোকাবিলা করা এত কঠিন কিছু না, সেটা করা যেতে পারে। কিন্তু যেটা করা মুশকিল সেটা আমি যেটা বললাম মস্তিষ্কে এইখানটা এটা হচ্ছে মতাদর্শের ব্যাপার। সেই লড়াইটা লড়তে হবে। এই যেটা বললাম যে উচ্চবর্ণ, ব্রাহ্মণ, তারপরে কি বলে মুসলিম বিদ্বেষ, আস্তে করে বলছি, সংখ্যালঘু বিদ্বেষ একটা আছে, খ্রিস্টান, মুসলমান, আরো দু চারটা বৌদ্ধ আছে, ও আছে, এই জৈন ফৈন সেটা ঠিক আছে, ও নিয়ে হয়তো মাথা ফাতা কমায় না। হচ্ছে বড় ঝামেলা হচ্ছে মুসলমানকে, তারপরে খ্রিস্টান, এইখানে মাথায় এইখানটায় মগজে ঢোকাতে পেরেছে, এই পুরো ইতিহাসটাকে বদলে দিচ্ছে। ইতিহাস সম্পর্কে যেটা ঔপনিবেশিক পণ্ডিতরা যেসব ইতিহাস লিখেছিলেন সেসব আমি তার মধ্যে যাচ্ছি না। ভাগ করলো ভারতের ইতিহাসকে, প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক ইতিহাস, এইভাবে আমরা ছেলেবেলা থেকে পড়েছি। তারপরে তার আগেই এটা ওরা চালু করেছিল, আর এটাকে আবার এরা ফিরিয়ে আনতে চাচ্ছে ঔপনিবেশিক। এরা উপনিবেশ মুক্ত এসব কথা বলে, কিন্তু এরাই সবচাইতে বড় ঔপনিবেশিক ধ্যান ধারণাগুলোকে ফিরিয়ে আনছে। ওই মিলের লেখা কি বলে হিন্দু পিরিয়ড, ইসলামিক পিরিয়ড ইত্যাদি সব ইতিহাসকে এইভাবে ভাগ, এগুলো মস্তিষ্কে। এখানটার লড়াইটা প্রতিদিনের লড়াই। আমি একটা কথা বলে শেষ করতে পারি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, কমিউনিস্ট পার্টির যারা করেন, ভালোবাসেন, কমিউনিস্ট হতে চান, কমিউনিস্ট পার্টি যাদের সদস্য নেতা, তাদের ব্যক্তিগত জীবনযাপন আচরণ কি জানেন না, মহিলাদের সম্পর্কে অ্যাটিচিউড কি, বিজেপির থেকে আরএসএস থেকে কিভাবে ভিন্ন, সব কিছু ব্যাপারে আমরা কজন কি বলে আপনি জানেন না, মাথায় যদি সিঁদুর কিন্তু এরকম করে বড় করে না লাগায় তাহলে কজন সেটা মেনে নেবে ঠিক আমি জানি না, ঠিক আপনারা বলতে পারবেন, আমি তো আমার পক্ষে বলা সম্ভব। আমাকে একজন কমরেড বললো একজন যে আমাদের, এটা অনেকদিন আগেকার কথা, তখন বিজেপি এত কিছু রমরমা এসব কিছু হয়নি। আমাকে বললো যে আপনি তো এসব বলছেন, আপনাদের রেকটিফিকেশন ডকুমেন্ট মানে ত্রুটি সংশোধন অভিযানে ধরলে এসব অনেক কথা লেখা আছে, মূল্যবোধ, কমিউনিস্ট পরিবার, অমুক তসুক, জন্মদিন কী করে হবে, তারপরে পুজো, শ্রাদ্ধ, ভাবি যাবি, এইসব অনেক রকম ব্যাপার আছে, এইসব কী করে হবে। তো আপনি এই আমাদের এই যে অমুক নেতা আছে, নেতাকে একজন বললো, বলে আপনি জানেন, আপনি বললাম কি, বলে আপনাকে কি বলবো, আমি এসব বলতে পারবো না, তবে আপনি ওকে একদিন দেখবেন এখানটায় হাতটা বুলিয়ে, এরকম করে বুঝতে পারবেন এখানটায় হাত বোলাবার কি আছে। তো যখন বলেছে এবং সিরিয়াসলি বলছে একজন ইয়ঙ্গার কমরেড, তখন আমি ওকে একদিন এমনি বললাম, ও তারপর দেখি এখানে এতগুলো তাবিজ আছে, তাবিজ আর মার্ক্সবাদের সহাবস্থান, যে লিডার, আমি নাম করতে পারি না, নেই এখন কাজে, তারপরে একেবারেই করা যায়। এটা বুঝতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ প্র্যাকটিক্যাল ডেইলি ফিল্ডে, আপনার পরিবারে, ঘরে, আপনি একা যখন ভাবছেন, চিন্তা করছেন, করছেন, যদি আপনি তাড়াতে না পারেন, আপনি বিজেপি এর বিরুদ্ধে লড়াইটা মতাদর্শগতভাবে করতে পারবেন না। আর যদি না করেন তাহলে যেরকম এখানে হয়েছে সেই লড়াইটা, সেটা হচ্ছে যে তৃণমূল তার থেকে সবচেয়ে বড় ফায়দা নেবে। এবং ইনি হচ্ছেন সেই, বারবার বলতে হবে, যদিও আমাদের শিখিয়েছেন, যে উনি বলতেন যে আরে এটা লিখছো না কেন, এটা নিয়ে পঞ্চায়েত কিংবা ভূমি সংস্কার এইসব বলতেন, এসব তুমি লিখছো না কেন, আমি লিখেছে তো অনেক, আমি তো লিখেছি একবার, বলে আরে একবার লিখবে না, অনেকবার লিখতে হবে। ওরা বারবার বলে, মিথ্যা বলে, আর আমাদের কাজ হচ্ছে বারবার সত্য বলতে হবে, বারবার, একবার বললে হবে না। ওরা বারবার মিথ্যা করে, ওয়েবলস মিথ্যা জোর করে বলো, বারবার বলো, এমনভাবে বলো, এবং বলতে বলতে তুমি দেখবে তুমি যে মিথ্যা বলছো সেটা তোমার মনে থাকবে না, তুমিও মনে করবে আমি সত্যি বলছি, যে মিথ্যা বলে আরম্ভ করেছি। যে কেউ গোয়েবলসের গভীরে গেছেন, আপনার বুঝতে হবে এটা খুব বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, যদি আমাকে লড়তে হয়। এখন ভারত সম্পর্কে ধারণা থেকে আরম্ভ করে যা কিছু স্বাধীনতার আমাদের যেটুকু সুফল আমরা পেয়েছিলাম, সব আজকে ভেঙে গেছে। বিশ্বের এই পরিপ্রেক্ষিত, দেশের এই পরিপ্রেক্ষিত, অর্থনৈতিক সংকট, আর সেটা এমন জায়গায় এসে পৌঁছেছে যখন 1 বছরও বাকি নেই
যখন আপনার কেবল আরেকটা লোকসভা নির্বাচনের মুখে মুখে হতে হবে, আর আপনি লিখে নিতে পারেন, আমার সঙ্গে দেখা হবে কি হবে না আমি তো জানি না, কিন্তু আমি খালি আপনাদের বলতে পারি লিখে নিতে পারেন, যদি মোদি এবারে ফিরে আসে তাহলে ভারত বলে যেটা জানি সেটা থাকবে না, থাকবে না। বাংলা বলে যেটা জানি সেটা থাকবে না, এটা বুঝে নিন। চ্যালেঞ্জটাই সেই জন্যই হচ্ছে বর্তমান সন্ধিক্ষণে আমাদের ভারতীয় রাজনীতি এই প্রেক্ষাপটে বুঝতে হবে। আমি এবারে পরের টাইমে, এটা প্রেক্ষাপট না, এটা সন্ধিক্ষণ এই সময়, কারণ এই আগামী 1 বছরের মধ্যে পৃথিবীর ইতিহাস, দেশের ইতিহাস, পৃথিবীর কোথায় আমি যেতে পারছি না এখানে, বড় কিন্তু দুটো বড় চ্যালেঞ্জ, এটা খেয়াল রাখবেন। এটা খালি একমাত্র বিপদ না, মানব জাতির অস্তিত্ব থাকবে কি থাকবে না, আপনি পানীয় জল 1 ফোঁটা পাবেন কি পাবেন না, দিল্লি কিরকম করে ডুবছে 45 বছর পরে, বন্যার রেকর্ড কিরকম করে ভাসছে, কেন ভাসছে, পরিবেশের সামনে যে চ্যালেঞ্জ, সেটা একটা বড় বিপদ। যে পরিমাণ পরমাণু অস্ত্র আছে সেটা কার হাতে, কখন, কি কন্ট্রোল আছে, এটা বিপদ, মানব অস্তিত্বের সামনে বিপদ। এগুলো আমাদের মতাদর্শগত দলিলে বলা আছে। মতাদর্শগত দলিলকে পরে আমি কভার করেছে কি বুঝেছি আমি কি জানি না, আপনাদের অনুরোধ করতে পারি, 4খানা আছে। সর্বশেষটা যেটা আমরা আমাদের 20তম কংগ্রেসে কোজিপুরে গ্রহণ করেছিলাম, এটা পড়বেন, পড়তে হবে তো, তা নাহলে কি করে সব আমরা আত্মস্থ করব কি করে। সেই জন্য হচ্ছে সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের সম্ভাবনা আছে। কেউ বলছে আরে আপনি আপনাদের দিল্লিতে পলিট ব্যুরোকে বোঝান না, এ মমতাকে কেন ডাকছে ওখানে, আমি ডাকিনি তো, কংগ্রেস ডাকছে। তাই হোক, যে ডাকছে ডাকছে, এখন নীতিশ কুমার ডাকছেন, কে কখন ডাকবে আমি জানি না, তারপরে তারা যারা ডাকছে তারা কখন থাকবে কি থাকবে না তাও বলতে পারি না, ইটস আনপ্রেডিক্টেবল। এনিহাউ, সেটা নিয়ে ব্যাপার না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমাকে যখন জিজ্ঞেস করে আমি বলি, আগেও যখন জিজ্ঞেস করতো যে আচ্ছা একে ডাকবো আমরা, এই যে সব বিরোধী মুখ্যমন্ত্রীদের, বিরোধী দলগুলোর মিটিং হচ্ছে সেখানে কি ওকে ডাকবো, আমি বলি দিল্লিতে কি করবেন আপনারা ঠিক করেন, আমাদের এখানে আপনারা জানেন লাইন কি, তাই পার্টি যারা করেন তারা তো বোঝেন যে কি করতে হবে, তা পার্টি কংগ্রেস, 23তম পার্টি কংগ্রেস পরিষ্কার করে দিয়েছে। সারা দেশে বিজেপিকে বিচ্ছিন্ন করো এবং পরাস্ত করো, আইসোলেট অ্যান্ড ডিফিট বিজেপি। আইসোলেট মানে তার সঙ্গে ডান দিকে বাম দিকে কোন দিকে আছে তার থেকে ভাও, জয় করে আনো, টেনে আনো, তাদের মধ্যে বিরোধকে, ন্যূনতম বিরোধকে ব্যবহার করো, আইসোলেট অ্যান্ড ডিফিট, পরাস্ত করো। সেইটা করতে হলে সারা ভারতে এই শক্তিগুলোকে, এই ধরনের যে শক্তি আছে তাদের সবাইকে চেষ্টা করতে হবে। কে ভাবতো যে শিবসেনা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তারপরে বিজেপির বিরুদ্ধে যাবে, তারপরে আবার বিজেপি ওকে ভাঙিয়ে নেবে। শারদ পাওয়ারের ওই যে ভাইপো আছে কি, অজিত পাওয়ার নাকি ওর নাম, অজিত, হ্যাঁ, ওই যে কোন দিকে যাবে তা জানি না, এখন সে আবার বিরোধী বৈঠকে যাবে না এদিকে যাবে, আমি জানি না কোথায় যাবে, কি হবে, কে কোথায় থাকবে জানি না। আমাকে জিজ্ঞেস করছিল, আমি বললাম আরে বাবা, ও তো আমাদের চেঁচামেচি করার কি আছে, আমাদের তো এখানে লড়াই খুব পরিষ্কার, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাকি সব শক্তিকে ঐক্যবদ্ধ করে একে এখান থেকে পরাস্ত করতে হবে। এবং আমি আপনাদের খেয়াল করে দিচ্ছি, বুদ্ধদাস শেষ যেটা ব্রিগেড জনসভা করেছিলেন, উনি বক্তৃতা করেননি, শেষে উনি বলেছিলেন আমি কিছু বলবো না, আমি স্লোগান দিচ্ছি, আপনারা বলবেন এইটা, বিজেপি হটাও দেশ বাঁচাও। আপনারা বলবেন দেশ বাঁচাও, আমি বলছি, আপনাদের বলছি না, বুদ্ধদা যা বলছিলেন আমি তা বলছি, রিপিট করছি। এই কথা বলে তারপরে বললেন বিজেপি হটাও দেশ বাঁচাবো, তৃণমূল হটাও বাংলা বাঁচাও। এই লাইন আমরা কখনো চাই না। আমাদের এখানে বিজেপিকে হটাতে হবে, তৃণমূলকে হটাতে হবে, আর বাকি সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। তাতে ছুতমার ফুতমার করে কিছু হবে না, কারণ তখন থেকে আপনি পৃথিবীর অভিজ্ঞতা সব জায়গায় দেখুন, শেষ মেশ হচ্ছে বৃহত্তম মঞ্চ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ যখন দরজায় করা নাড়ছে, বা ফ্যাসিবাদ, নয়া ফ্যাসিবাদ তার কি
সেমি ফ্যাসিবাদ কি কত রকম কি নাম ফাম আপনি দিতে পারেন, তাতে কি যায় না আসে না, কিন্তু মূল কথাটা হচ্ছে এই। এবং তার জন্য এইটা যখন করা হচ্ছে সেটা সারা দেশে একরকম বোঝাপড়া হবে না, রাজ্যে রাজ্যে আলাদা হবে। কেরালায় কি কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া হতে পারে? কখনো হবে না। কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে আমরা লড়বো। এটা পশ্চিমবাংলায় অন্যরকম। সুতরাং রাজ্য বিশেষে সেখানে কি কি হতে পারে তা নিয়ে তুমি ওখানে আলোচনা করতে পারো, তোমাদের দায়িত্ব ওখানে কে কে কোথায় কি করবে দেখা। এটা একটা ফর্মুলা সারা দেশের জন্য, সব রাজ্যের জন্য করা যায় না। এটা যে কেউ আছে পড়ে দেখতে পারে, এই কথা লেখা আছে, বাংলা নিয়ে লেখা আছে, রাজ্য করতে হবে লেখা আছে, দেশের করতে হবে। আমাকে কেউ বলছিল যে 2-3 দিনের মধ্যেই যে আচ্ছা এই যে বলছে তাহলে কি হবে। আমি বলে আরে তুমি লিখে নাও, আমি বলছি আপনাকে বলছি, আপনি আবার লিখে নিয়ে আমাকে পরে ধরবেন, খুব মুশকিল হবে। আপনি মোটামুটি লিখে নিতে পারেন যে আপনাকে কিছু করতে হবে না, ওকে যে ডাকছে ডাকুক, আমরা ছেড়ে আসবো না, কারণ আমরা সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইতে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই। কিন্তু আপনি গ্যারেন্টি দিচ্ছি লিখে রাখুন, আপনাকে কিছু করতে হবে না, ও আপনি ছেড়ে চলে যাবে। কেউ ওকে মানে আপনি ভাগার দোষটা আপনি নিজের কাছে নেবেন। এখানে তো আমরা লড়বো ওর সঙ্গে, সমস্ত শক্তি দিয়েই লড়বো। বাকি ও যাক না ছেড়ে, তারপরে ওকে চিনুক, আরও যারা চেনেনি এখনো চিনুক। আমরা তো হাড়ে হাড়ে চিনেছি এত বছর আর বাকি যারা চেনেনি তাদের চেনা দরকার। তারপরে আরেকবার ডাকবে কিনা ভেবে দেখবে। এত সব ওই নিয়ে ও মাথা খারাপ করবেন না, আমি এইসব বলছি, কারণ এইসব আমি বুঝি যা আপনাদের হয়তো কারো মনের কথা নয় এসব। বামপন্থী ভূমিকা, বামপন্থীদের ভূমিকা এই হবে। আমরা বামপন্থী, বাম ফ্রন্ট, বাম দল কিন্তু বাম ফ্রন্টের অন্তর্গত নয়, বাম ফ্রন্ট বাইরের বাম দল, তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করি। এসিসিআইয়ের একটা লাইন আছে, ওরা বলেন যেটা ঠিক আছে, সেটা ওদের লাইন, আমি কি করতে পারি, সেটা কিছু করার নেই। যে ওরা হচ্ছে যে সাম্রাজ্যবাদ বিরোধী যা হবে আমরা আছি। যদি আপনি বলেন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হবে তাহলে আমরা আছি, কিন্তু তৃণমূল সরকারের বিরুদ্ধে হবে কি অমুক তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, যেটা আসেন তাই আসবেন, যেটা আসেন না আসবেন না। বোঝাপড়াটা কি আমাদের মাথা পরিষ্কার রাখা দরকার। এই যেখানে যত লোককে পাবেন আপনি কোনো একটা ইস্যুতে বৃহত্তম সমাবেশ করতে আপনি করবেন, এটাই আমাদের লাইন, চিরকালের লাইন। প্রমোদ দাশগুপ্ত যদি কোনো শিক্ষা দিয়ে থাকেন, আজকে আমি আপনাকে বলতে পারি যে আরে সরকার হয়েছে আমাদের এখানে, প্রথম সরকার পরে দ্বিতীয় সরকারের সময় যতদূর সময় খেয়াল করছি, আপনি খেয়াল করছেন না, অসুবিধা খেয়াল করতে পারছেন, ঠিক আছে। যা ওটা কি আরএসপির সঙ্গে আমাদের ছোটখাটো গোলমাল, মন্ত্রিসভা নিয়ে কিছু একটা বল না, ওইটা প্রমোদার সময়, ওটা দ্বিতীয় সরকারের সময় কি আর মন্ত্রিসভা নিয়ে মোটামুটি কি একটা ব্যাপারে গোলমাল। তারপরে আরএসপির সঙ্গে আমাদের বোঝাপড়া মুশকিল প্রায়। তারপরে তখন যতীন চক্রবর্তী ছিলেন উনি, তো সে যা হলো প্রায় মিটে না, প্রায় মন্ত্রিসভা শপথ নিয়ে নিল বোধহয় ওদের বাদ দিয়ে নাকি, আমার যতদূর খেয়াল করছে। তারপরে যাই হোক এখন, তারপরে প্রমোদদা ওকে এক প্যাকেট চুরুট পাঠিয়ে দিল, কারণ উনি চুরুট আর ওর চুরুট দুজনে, এটা কমন পয়েন্ট, এক প্যাকেট চুরুট পাঠিয়ে দিল। তারপরে মোটামুটি ব্যাপারটা সহজই হলো হয়ে যাবে। সুতরাং বাম দলগুলি এটা মনে রাখতে হবে, আমরা মার্ক্সবাদ লেনিনবাদ বলি, সবাইকে মার্ক্সবাদ লেনিনবাদ ফরওয়ার্ড ব্লক বলি, আমরা ন্যাশনালিস্ট পার্টি, সুভাষ বোসের পার্টি, আমরা সমাজতন্ত্রের কথা মানি, কিন্তু আমরা মার্ক্স লেনিন এসব তো, এঙ্গেলস এসব তো আমাদের ব্যাপার না। পন্থী পন্থা স্বাভাবিক আছে এদের তো। তোমাদেরকে আপনি বলছি ইউনাইটেড ফ্রন্ট প্র্যাকটিস কাকে বলে, তো আপনাকে কমরেড প্রমোদ দাশগুপ্তের কথায় ফিরে যেতে হবে, জীবনে ফিরে যেতে হবে, অভিজ্ঞতা যেতে হবে। ইউএলএফ কি হলো, কি হলে করে হলো, কি করে যুক্ত ফ্রন্ট তৈরি হলো, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত বাদ দিয়ে এসব আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আমি এসব কথাগুলো বলছি। তো আমরা এদের করছি, তাছাড়া যারা বাইরে আছেন তাদেরও বলছি যে আপনারা আসুন একসঙ্গে। ওই হচ্ছে ওই পঞ্চায়েতেও কিছু হয়েছে, অন্য সিপিআইএমএল, অন্য সিপিআইএমএল 2-3টি গোষ্ঠী আছে, তাদের সঙ্গে কিছু বোঝাপড়া হয়েছে,
এই আইএসএফ অনেকে আমাদের এসব বলতেন যে এদের সঙ্গে কেন করছেন, কি ব্যাপার, এই উনি একটা ফুরফুরের ব্যাপার, এটা এটা ধর্মীয় ব্যাপার, এটা কি ধর্মীয় ব্যাপার? ধর্ম কি বাকি কি আমি তো কমিউনিস্টদের ধর্ম কিরকম বললাম, একটা উদাহরণ দিলাম এখানে, এসব আর দিলাম, আমি তাতে যাচ্ছি। কিন্তু ধর্ম কর্ম তো আমরা রাজনীতির সঙ্গে ধর্মকে মিলাই, এটা হচ্ছে আমাদের সঙ্গে পার্থক্য। অন্যদের ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে কি, মানে সব ধর্ম সমান, সবাই সমান, যে যা করতে পারে পারে, এরকম একটা বোঝাপড়া আছে। আমাদেরটা তা না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার। ধর্মকে রাজনীতির সঙ্গে কোনো ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে এইটাই। কোথায় একটা বক্তৃতা হচ্ছিল, একজন আমাদের দুজন আমরা নেতৃস্থানীয় ছিলাম, তো মানে কি বলে, মানে কংগ্রেস কি ধর্মনিরপেক্ষ কিনা ইত্যাদি ইত্যাদি এইসব জিজ্ঞেস করছিল। তো আমার মনে পড়লো জ্যোতিবাবুর কথা স্মরণ নিতে হয়, তো ওদের সমুদ্র জ্যোতিবাবু, এদের আরও অন্যকে স্মরণ নিতে হয়, কিন্তু আমি বলছি জ্যোতিবাবু বলতেন যে কংগ্রেস এটি ধর্মনিরপেক্ষ বলা যায় না, কিন্তু কংগ্রেসকে আমি সাম্প্রদায়িক দল বলতে পারি। বুঝলেন কথাটা? পার্থক্য আছে দুটোর মধ্যে। সাম্প্রদায়িক পার্টি আর একটা ধর্মনিরপেক্ষ নয়, কিন্তু যে সাম্প্রদায়িকতার অন্তপক্ষে উস্কানি দেবে না বা বিভাজন এসব করবে না। আর যে কোনো পার্টি যেখানে ইচ্ছা যেতে পারে, কিন্তু কংগ্রেস পার্টি বিজেপির সঙ্গে যেতে পারবে না। যেতে পারবে? কি মনে হচ্ছে আপনার? মুখ্য এ আর ও লড়বে, ও কোথায় যাবে? ওকে খেলায় পড়ে লড়তে হবে। মানে কাগজে ফাগজে এসব লিখবে নাকি? ওখানে যারা লিখছে, যাই হোক, আমি মন খুলে বলছি, সে তো বাইরে বলতে তো আমার অসুবিধা নেই, আমার কোনো জবাব চাইলে আমি আপনাদের বুঝবার জন্য বলছি যে আর কেউ কোথায় যেতে পারে, ওদের যাওয়ার কোনো উপায় নেই। গান্ধী হত্যাকারীদের সঙ্গে যাওয়ার, নাথুরামগড় সে স্ট্যাচু প্রায় গান্ধী স্ট্যাচুকে ছাড়িয়ে গেছে, কী করে যাবে? সেই জন্যে এই প্রশ্নে ব্যাপকতম ঐক্যবদ্ধ করার যে লাইন আমাদের আছে, সেইটাকে আয়ত্ত করতে হবে, মাঠে প্রয়োগ করতে হবে মস্তিষ্ক। অনেক লোক তার বাইরে আছে, এসব পার্টি ফাটি কেউ করে না, এমনকি তৃণমূল বিজেপিতে আছে। আপনি কি ভাবছেন যারা তৃণমূল করে তারা সবাই তৃণমূলের সব ব্যাপারকে সমর্থন করছে? এই যে প্রার্থী কান্নাকাটি করে বলছে আমার এই জিতবার কোনো কারণ নেই, যে আমাদের সঙ্গে আইএসএফের সঙ্গে কার সঙ্গে লড়াই ছিল, হাত ধরে বেরিয়ে বলছে আমি এই জয় চাইনি, এরকম করে জিততে চাইনি বলে কেঁদে যাচ্ছে। আপনি কি বলবেন? নাটক করছে? আপনি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাকে ইকুয়েট করবেন? ভুল বুঝলেন। কমরেড বিনয় চৌধুরী আমাদের রিপিটেডলি বলতেন, এটা বিনয় চৌধুরী বলেন না, আমাদের পুরনো বোঝাপড়া, বিশেষ করে আমার যদি ঠিকঠাক মনে থাকে তাহলে আমাদের দশম কংগ্রেস থেকে বোঝাপড়া, সেটা হচ্ছে এই যে একটা পার্টি, বুর্জোয়া পার্টি, তার সর্বভারতীয় নেতৃত্ব, তার রাজ্যের নেতৃত্ব, তার জেলার নেতৃত্ব, তার স্থানীয় নেতৃত্ব, এদের সবাইকে একভাবে দেখা যায় না। তার সাধারণ সমর্থক, তাদের একভাবে দেখা যায় না। কোথায় গেল তৃণমূল? বিজেপি যে বাড়লো, সে লোকগুলো কোথায় থেকে এলো? আমাদের সমর্থক ছিল, তারা ওখানে গেছে, এটা ভুলবেন না কখন। তারা সবাই থাকতে চায়, তা চায় না, কিন্তু তারা বুঝছে আমাদের সব ভোটে ভোটে বলা হয় যে আগে আমাদের নিজস্ব শক্তিকে সংহত করো, তারপরে দোদুল্যমান শক্তিকে টেনে আনো, তারপরে শত্রু শিবিরে ভাঙতে পারো কিনা দেখো। দোদুল্যমান অনেক লোক আছে আমাদের, ওরা পরে কিছু একটা আছে আর কি। ও তো গালি দিয়েছিল যেখানে আমার খেয়াল করছে হাওড়া ময়দানে বিটি রণদ্বীপে আমাদের যখন প্রেনাম হলো, কি বলে সালকিয়া প্রেনামে, তার প্রকাশ্য সমাবেশে বলেছিলেন আরে গালি দেতা হয়, মানে সিপিআই সঙ্গে জয়েন্ট ট্রেড ইউনিয়ন যাবে কিনা, সেই প্রসঙ্গে উনি জনসভায় বলছেন। আমি প্রেনামে ছিলাম না, জনসভায় ছিলাম, তো সেখানে বলছেন গালি দেতা হয়, তো গালি দেতা হয় তো क्या है, ये कोई शादी का मोहब्बती का बात है क्रांति की, বিপ্লব খালি শাদি মোহব্বতির ব্যাপার, এটা হচ্ছে বুঝতে হবে।
সেই লোককে আমি কেন টানতে পারছি? তাদের সঙ্গে সম্পর্ক নিচে করে তুলতে হবে। এই তো আমি তো বললে হবে না, আমাদের আমি শেষ বোঝানোর চেষ্টা করি এবারে। আমি বুঝতে পারছি যে আমি অনেকক্ষণ বলছি, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি। সেটা হচ্ছে এই যে বাকি বামপন্থী বামফ্রন্টের বাকি, তারপরে কংগ্রেস সিকুলার হোক কি না হোক, সে বিতর্কে না গিয়ে সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ভূমিকা। আইএসএফ ওই কে টুপি পড়লো কি টুপি পড়লো না, আমি কতবার বলেছি সেই তখন যখন ব্রিগেডে মিটিং হলো, গেল অনেক সব বলবো। আগে আমাদের পার্টির সেক্রেটারি ছিলেন, এখানে ছবি তো আছে, হরকিষেণ সিং সুরি, উনি পাগড়ি পরতেন না? তখন তো বলেননি উনি কেন পাগড়ি পরেছেন। আপনি যদি গোর্খা নীতি, আরে হাততালি কেন মারছেন আপনি? কিছু না বুঝে মারছেন না যে হাততালি, নাকি আপনার রাগ হরকিষেণ সিং সুরজিতের উপর নেই? সেই জন্যে আমি বলছি যে এখন সেই জন্যে আমি বলছি আপনাদের ওই দিয়ে বিচার করবেন না। ওই যে উনি একটা টুপি পরেছেন, আমি নেপালিরা এরকম টুপি পরি, নেপালিদের পরে তো আপনি কি বলবেন আর তুমি পড়তে পারবেন না? আরে এই টুপি পরেছে কেন এরকম, নেপালি টুপি পেয়েছি পাহাড়ি, আরে এইসব কি? আপনি যদি একটা ক্যাপ্টেনের ক্রিকেট ক্যাপ করে বেড়ান তাহলে ঠিক আছে, আর বাকি কি বলে বাকি আর কিছু পড়লেই সব মুশকিল আছে। এই জন্য এই বোঝার জন্য ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট, তাদের ট্রাইবাল আছে নেতা, তাদের কি বলে শিডিউল কাস্ট নেতা আছে, এসব আছে, তাদের ওবিসি আছে, এই আছে, যাই হোক চেষ্টা করছে, ওরা লড়ছে তো। আপনি যেখানে লড়তে পারেন না সেখানে তো লড়ছে, ভাঙড় থেকে কি বুঝছেন আপনি? আরও আমি যাচ্ছি না অনেক কথা, এই জন্য অনেক লোককে পাওয়া যাবে, তাদের নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মোটামুটি আমাদের বোঝাপড়া এবং তাদের কাছে। বাকি সংগ্রাম সংগঠন নিয়ে দুটো কথা বললে আমার শেষ হয়ে যায়। সংগ্রাম হচ্ছে যুক্ত সংগ্রাম, যা আমরা করি, কিন্তু আপনি এইতে থেকে সাবধান থাকবেন। এই যে বিএমএস আর এবিভিপি এই যে সব বললাম না, এই ব্যাপারটা দেখবার ব্যাপার আছে, কোথায় কি হচ্ছে, তাতে কি বড় হয়েছে। আমি ঠিক ময়দানে কথা বলতে পারবো না, তো এত আপনারা অনেকে আমার চাইতে ভালো বুঝবেন কে লাভ কুড়াচ্ছে আর কি হচ্ছে। আমার লোক ডান দিকে চলে যাচ্ছে নাকি ওর লোক বাম দিকে আসছে, এটা একটা ব্যাপার, মাথা ঘামাবার ব্যাপার। কেন এটা আরএসএস এর নিয়ন্ত্রণ, এটা বিজেপির কোনো নিয়ন্ত্রণ নেই। আমি যখন লিডার অফ অপোজিশন ছিলাম তখন ওই জন্য বিজেপির একজন ছিল, ওকে আমি বলতাম আরে এটা কি করছে আপনার লোকেরা, এই যে সব করছে। বলে আপনি তো জানেন দাদা, এটা তো আমাদের কোনো কন্ট্রোলে নেই, আরএসএস এর কন্ট্রোল। আমি বললাম আপনিও তো আরএসএস। বলে আমি ছোটোখাটো আরএসএস, বিজেপি করি, কিন্তু বাকি ও তো আপনি বোঝেন, ওদের সেন্টার আলাদা কন্ট্রোল, ওখানে আমার হাতে কোনো কন্ট্রোল নেই। তো কাজে আমি বলছি যে এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের ব্যাপকতম সংগ্রাম সংগঠন নিয়ে আমি এখানে কিছু বলতে যাচ্ছি না, এখানে বলা খুব বিপজ্জনক। তো দু একটা কথা আমাকে সংক্ষেপে বলতে হবে। আমি বললাম এই চারটাকে আলাদা করা যায় না, মতাদর্শ, মার্ক্সবাদ, লেনিনবাদ। লেনিন এঙ্গেলস ছাড়া লেনিন হতেন না, আমি বলছি, কারণ লেনিন মানে মার্ক্সের পরে এঙ্গেলস। মার্ক্সবাদ আমরা ক্যাপিটাল ভলিউম 2-3-তে অনেক কিছুই পেতাম এঙ্গেলস ছাড়া। লেনিন তারপরে এইসব যে যারা যোগ করেছে তাদের ব্যাপার, আমাদের তাতে জড় একদম। তার সঙ্গে মাও জেদুং থট যোগ করেছে, আরও কিছু যোগ করেছে, তারপরে ভিয়েতনামে হোচিমিন থট যোগ করেছে। ঠিকই হোচিমিনের অবদান আছে ওখানে, থট তো এটা যা নাম করেছে। আমরা মার্ক্সবাদ লেনিনবাদ এই, কিন্তু মনে রাখবেন বামপন্থীরা সবাই মার্ক্সবাদ লেনিনবাদী নয়। সিপিআই এমএল কি ফ্যাকশন, এদের সঙ্গে আমাদের কি বলে প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং, কর্মসূচি এসবের ব্যাপারে ইত্যাদি আছে, কিন্তু সেই সব আমার ধারণা সেগুলো কমে গেছে আগের চেয়ে। সৌভাগ্যবশত এখন সোভিয়েত ইউনিয়ন, দুর্ভাগ্যবশত সোভিয়েত ইউনিয়ন নেই, ফলে ওখানে মস্কো থেকে গাইডে এখানে পার্টি চলবে এরকম আর নেই, পরিস্থিতি বদলে গেছে। চীনের পার্টি তাদের লাইন ফাইন বদলেছে, তো ফলে এখন চীনের পার্টি এখানে কাউকে সাপোর্ট দেবে এরকম নেই। এখন একটা বোঝাপড়া হচ্ছে যে আমরা পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে এতগুলো কমিউনিস্ট পার্টি, চীনের পার্টি উদ্যোগ নিয়েছে, তাদের সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে, মত বিনিময় হচ্ছে, পত্রিকা বেরোচ্ছে,
যারা খবর রাখেন তারা এসব দেখতে পারেন, বুঝতে। বামপন্থা বলতে আমরা আমাদের পার্টির দশম কংগ্রেসে, জলন্ধর কংগ্রেসে এইটাই জায়গাটায় পৌঁছেছিলাম যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট বলে যে ধারণাটা, সেটা হচ্ছে জনগণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলবার যে আমাদের কর্মসূচি আছে সিপিআইএমের বিপ্লবের জন্যে, তার রণকৌশলগত নির্যাস হচ্ছে রণকৌশল, রণনীতি না। রণনীতি একটা বিপ্লবের স্তর পর্যন্ত রণনীতি বদলায় না। প্রোগ্রাম আমরা আপডেট করেছি, কিন্তু রণনীতি বলতে যা বোঝায় সেটা বদলাই। বিপ্লবের স্তর কি, জনগণতান্ত্রিক কি, তাদেরকে নেতৃত্ব দেবে, কার মিত্র হবে, কারা কারা দোদুল্যমান মিত্র হবে, তারা স্থায়ী মিত্র হবে, এসবে আমি যাচ্ছি। রণকৌশলটা হচ্ছে সময় সময় যেরকম পরিস্থিতি তৈরি হয়, বাঁক মোড়ে সেইটা তাৎক্ষণিক যা করতে হয় সেটা রণকৌশল। তখনকার একটু অপেক্ষা কিন্তু দীর্ঘকালিক স্থায়ী রণকৌশল বাম গণতান্ত্রিক। তখন বলা হয়েছিল যে বাম বলতে কি বোঝায়, বামপন্থী এই কথাটা বললে কি বোঝায়। আপনার সঙ্গে যাই পার্থক্য থাকুক না কেন, তিনটে মাপকাঠির কথা বলা হয়। এক, সে সাম্রাজ্যবাদ বিরোধী। দুই, সে সামন্ততন্ত্র বিরোধী। তিন, সে একচেটিয়া পুঁজি বিরোধী, মানে আমাদের যেটা বৃহৎ পুঁজি বলি তার বিরুদ্ধে, অ্যান্টি মনোপলি, অ্যান্টি ফিউডাল, অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট। এই তিনটা হচ্ছে সাধারণ যা দিয়ে বামপন্থা বোঝা যায়। সে মার্কস লেনিনের নাম না নিতে পারে, না পছন্দ করতে পারে, কিন্তু এই যদি তাদের অবস্থান হয় তাহলে তাদের সাধারণভাবে বামপন্থী। এই বামপন্থী সম্পর্কে একটা বোঝাপড়া নিয়ে গণতান্ত্রিক কথাটা বলা হলো কেন না, এই সব ছেড়ে দিলেও আরো কিছু শক্তি আছে যার পিছনে মানুষ আছে। বাম ও গণতান্ত্রিক, লেফট হ্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্ট ইজ নট এ স্ট্র্যাটেজিক ফ্রন্ট, রণনীতিগত ফ্রন্ট না, রণকৌশলগত ফ্রন্ট। এই ফ্রন্টটার মানে কি, এই যে আরো লোক আছে, তাদের আমি কি করে নিয়ে আসতে পারি যুক্ত সংগ্রামের মধ্য দিয়ে। এবং সেই সময় অবশ্য ছিল, তারপরে অবস্থা বদলেছে, আমি সেসব বিষয় যেতে পারছি। তখন যেসব কি বলে রাজ্য ওয়ারি পার্টিগুলো ছিল, তারা তাদের আপনি বলতে পারবেন না যে তারা বিগ বুর্জুয়াজির, বড় বুর্জুয়াদের প্রতিনিধিত্ব করতো, তা না। তারা স্থানীয় বুর্জুয়াদের প্রতিনিধিত্ব করত। করুণানিধি ডিএমকে তখন ওই যে যারা অরিজিনাল ফাউন্ডার ছিলেন, তিনি ডিফারেন্ট টাইপের লোক ছিলেন, আমি সেটা যারা জানে। তো অজয় মুখার্জিকে আপনি বলবেন যে এখানে কি বলে এটা আমাদের সমর্থনে চিফ মিনিস্টার হয়েছিলেন, কিন্তু তার আগে তো উনি কংগ্রেসেই ছিলেন, নেতা ছিলেন। উনি ভেঙে এলে তবে বলবেন আপনি যে মনোপলি বুর্জুয়ার একজন লোক। তেমনি যেহেতু রাজ্যের সব রিজিওনাল পার্টিগুলো যেগুলো ছিল, কংগ্রেস ভাঙছিল আর রিজিওনাল পার্টি সব ছিল, সেগুলোর একটা গণতান্ত্রিক চরিত্র ছিল। এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রশ্নে তারা আমাদের সঙ্গে থাকতো। আপনি কি বলবেন ফারুক আবদুল্লাহকে, শেখ আবদুল্লাহর কথা আমি ছেড়ে দিচ্ছি, ফারুক আবদুল্লাহকে আপনি কি বলবেন? এরকম আছে, আপনি দেখবেন। কিন্তু এখন যেহেতু এই লিবারালাইজেশনের সময়, উদারীকরণের পর হচ্ছে কি, এই পার্টিগুলোরও বড় বড় কোম্পানি থেকে এরা পায় হয়তো ফান্ড। তার মধ্যে এদের মধ্যে পার্থক্য আছে। ডিএমকে এখন যে রোল নেয় স্টালিন, একটা ব্যাপার দেখেন। সেই জন্য এই সবগুলো ভেবেচিন্তেই তখন হয়েছিল, তারপরে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। কিন্তু এই স্লোগান আর এখন তাকে আরো ব্যাপকতর করা, এই বোঝাপড়া থেকে আমরা বিকৃত হইনি। লাস্ট কথা হচ্ছে যে এই সংগ্রামকে আমি কতটা বাড়াতে পারি, এখানে পশ্চিমবাংলা, ভারত সব জায়গার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যদি খুব সহজে বলা যায়, একটা হচ্ছে লুটেরাদের বিরুদ্ধে, মানে যারা লুটেরা পুঁজি, এই পুঁজির চরিত্রটাই এখন এই সন্ধিক্ষণে বদলে গেছে। এটাকে আপনি বলতে পারবেন না যে এটা আগেকার পুঁজিবাদ কি সাম্রাজ্যবাদের যুগের খালি পুঁজি কিংবা উদারনীতি তার পুঁজি। এটা চরিত্র হচ্ছে পুঁজি থেকে পুঁজি, এম টু এম, মানি টু মানি, মাঝখানে কোনো প্রোডাকশন নেই, কারখানা নেই। যেরকম হিন্ডেনবার্গ রিপোর্ট আর এই লোকটা, এই যে গৌতম আদানির বেলায় আমরা দেখেছি, আর এরকম অনেকে আছে এই যারা করছে এই চরিত্রটা। আর ইনি এ তো হচ্ছে মানে কি বলে বস্তির চোরের মতো আর কি, অনেকটা মানে সারা দেশের পৃথিবীতে কোথায় যদি আপনি বলেন।
এই যে তৃণমূল আপনার রেগে যাচ্ছেন কিনা আমি জানি 2000 5000 2000 কোটি 3000 কোটি নাহলে 14-15 হাজার কোটি হবে আর কি আছে আর ওরা হচ্ছে লক্ষ কোটির ব্যাপার গৌতম আদানির প্রত্যেক দিনের আয় 2200 কোটি টাকা 24 ঘন্টা আপনি বলতে পারবেন না তৃণমূল থেকে আরো 5টা পার্টি আছে যে 2200 কোটি টাকা আর সবটা লুটের টাকা লুটে খাওয়া মানুষ আর খেটে খাওয়া মানুষের লড়াই ব্যাস যদি আপনি কি বলে কমিউনিস্ট এই কি বলে বুর্জোয়ার লড়াই হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস হচ্ছে ইতিহাস ইত্যাদি ইত্যাদি থেকে আপনি সহজ কথায় বললেন এখনকার ব্যাপার হচ্ছে লুটে খাওয়ার সঙ্গে খেটে খাওয়ার এবং তাতে খেটে খাওয়ারাই বেশি সংখ্যা খেটে খাওয়া বলতে খালি দৈহিক খেটে খাওয়া তাই না যারা মানসিকভাবে পরিশ্রম করে এই সাইবার কুলি বলি আমি যাদের আমরা অনেকেই বলে আপনার ছেলে কি আমার ভাইপো আমি যাদের চিনি আমি বলছি যে তারা কি বলবো বসে আছে কখন বাথরুমে যাওয়া মুশকিল আছে সব তো অনলাইন হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে খাটাখাটি ব্যাপার নেই ওই যে খাটতে পারছে না সেটাই ওদের বিপদ হয়ে গেছে কারণ এই রোগ হচ্ছে সেই রোগ হচ্ছে সেই রোগ হচ্ছে বসে বসে বাথরুমে যাওয়ার উপায় নেই কখন অন করতে না থাকলে বলছি যে তুমি এখন কি বলে একটা ইয়ে নিয়ে বসো এই যে হ্যাঁ বলে ওটা যে পায়খানা ফ্যান হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ তো কথা বলছি না এসব করতে কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ প্যান যাই হোক মানে পেছাপ পেলেও তুমি এখানে যাবে ওখানে উঠে গেলে মুশকিল আছে হ্যাঁ এই আর এটা আপনি মার্কস যারা পড়েছেন তারা জানেন তিনি ওই রকম ডিফারেন্সিয়েট করেন ওই দুটো লেবারকে লেবার বলে সুতরাং এই অংশকে করা তারপরে আপনি কাল থেকে খালি যারা ইন্টেলেকচুয়াল লেবার আছে তাদের পিছনে লাগলেন আর বাকি এদের বাকি যারা গত খেটে হচ্ছে তাদের ছেড়ে দিলেন এরকম করবেন সুতরাং এদের ঐক্যবদ্ধ করা সংগ্রাম এই সংগ্রামে আমাদের বড় দুর্বলতা হচ্ছে আমরা যুব ছাত্র এদের অনেক বড় বড় সংগ্রাম করতে পারছি কিন্তু বড় বড় জমায়েত হচ্ছে বিশাল মানুষ আসছেন আর সেটা শ্রেণী সংগ্রামে শ্রমিকদের সংগ্রামে সর্বহারা অংশ যারা অর্গানাইজড ওয়ার্কার শ্রমিকদের মধ্যে তারা 7-8% পশ্চিমবাংলায় 90% বেশি হচ্ছে আনঅর্গানাইজড অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যাদের কোনো নিশ্চয়তা নেই তাদের সংগঠিত করা সেইখানটায় এই দুর্বলতা আমাদের অতিক্রম করতে হবে তেমনি গ্রামে যা আছে আমি তার মধ্যে এখানে কলকাতার এখানে দাঁড়িয়ে আমি গ্রাম নিয়ে বলতে যাচ্ছি আমি সর্বহারা অংশ বাড়ছে বহু করে বাড়ছে এই অংশকে সংগঠিত করতে পারা এটা করতে না পারলে আপনি খালি যুব ছাত্র আর বাকি গণসংগঠনগুলি মহিলা ইত্যাদি খালি করে হবে না আপনি যদি এই খেটে খাওয়া মানুষকে এদের যদি আপনি সংগঠিত করতে না পারেন এটা আমাদের সাফল্য আছে এটা বুঝতে হবে আর দুর্বলতা যা আছে তা অতিক্রম করতে হবে সংগঠন নিয়ে আমি বলেছি কিছু বলবো না তার কারণ হচ্ছে এখানে সংগঠন নিয়ে বলা খুব মুশকিল তবে আমরা একটা কথা বলি যে আমাদের পার্টির তো অনেক রকম সংগঠন আছে ওপর নিচ এসব করে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওটা যেহেতু আমি ব্রিগেডে বলেছি সেজন্য এখানে বলবার সহজ একাধিকবার বলেছি যে আমাদের কত বড় জমায়েত হলো ব্রিগেডে সেটা বড় ব্যাপার না আসল ব্যাপার হচ্ছে যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ব্রিগেড করতে পারছেন কিনা আপনি তার উপরে নির্ভর করবে সেইখানকার শক্তিকে ব্যাপকতম সমাবেশ সেখানে আপনি করতে পারছেন আরেকটা কথা বলেছেন সেটা বললে আমার কথা শেষ হয় আমাকে পার্টি যেহেতু ওর করে তাড়িয়ে দেয়নি গালিগালাজ দেয়নি চার্জশিট দেয়নি কমিশন করেনি জনসভায় বলেছি নেতারা ছিলেন তারা যখন বলেননি সেজন্য সাহস হচ্ছে এখানেও বলি আমাদের পার্টিতে এখনো কিছু লোক আছেন যারা না থাকলে ভালো হয় আর এখনো পার্টির বাইরে অনেক লোক আছেন যাদের পার্টিতে নিয়ে আসতে হবে ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি এখন এই বড় আক্রমণের বিরুদ্ধে যেসব সমাবেশ হয়েছে যেসব সংগ্রাম হয়েছে আপনাকে বিরাট সুযোগ এনে দিয়েছে সেই সব মানুষ
যারা লড়াইয়ের ময়দানে আছেন তারা নেই। এক মহিলা ক্যান্ডিডেট হয়েছিলেন, বলেছে যে দেখুন আমি দুবার এগি হয়েছি, তারপরে দুবার এগি কি করে হলো জানি আমাদের তারপরে সিএম হলাম না। তবে সিডি ওকে নিয়ে গিয়ে কি বলে পার্টি অফিসে বসিয়ে দেখে থেকে ওকে সিএম সিট দিয়েছে হয়েছে। কিন্তু আর সবাই করতে পারবে না। ব্যাপারটা কি, সে লড়বে তার নির্ভর করবে, আপনার জল এনে দেবে, চা এনে দেবে, মিছিল বললে ডাকবে, মার খাবে, জেলে যাবে, আর পার্টি মেম্বার সে হবে না। আর যে কিছু করে না, আমার মতো লোক আছে, বয়স হচ্ছে, তাদের থাকা দরকার আছে। আমি তাদের সঙ্গে কিছু বলছি না, কারণ তাদের আরে আসছেন তো না, আপনি তাদের থাকা দরকার আছে, কারণ তারা এই কথাগুলো বলবে, যেরকম যেরকম বুঝে সেটা বলবে, নতুনদের একটু ইয়ে করবে। আর এই করেও না, কিছুই করে না, বলেও না, কিছু করে না, কিন্তু এখানে ওখানে কী সব করে সেসব ব্যাপার যাদের কোনো ঠিক ঠিকানা নেই, থাকার দরকার নেই তাদের থাকার, আর যাদের দরকার তাদের না। আমি মনে করি না যে এর চাইতে আমি আপনার বেশি সময় নিতে পারি। এগুলো আমি যা চিটকুট মোটামুটি এখানে আসবার আগে, মিছিলে বেরোবার আগে যা চিটকুট লিখেছিলাম, তাতে যা মনে হয়েছে সেগুলো ফট করে লিখেছি। মাফ করবেন কিছু বলে হয়েছে, কেউ বিরক্ত হলে মাফ চেয়ে দিচ্ছি আমি। কিন্তু প্রমোদদাকে স্মরণ করার পরে যদি আমরা নিজেদের সাফল্যগুলি চিহ্নিত করে দুর্বলতাগুলির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম না করি, তাহলে আমাদের সামনে বিরাট সম্ভাবনা, সেই সম্ভাবনা এই বর্তমান সন্ধিক্ষণে ইতিহাস বদলে দিতে পারে, একটা নতুন রাস্তা খুলে দিতে পারে। সেই সম্ভাবনাকে আমরা ব্যবহার করতে পারবো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটা নিয়েই আমরা আসছে বছর যখন মিলিত হব, দেখা যাক। কমরেড সূর্যকান্ত মিশ্রকে ধন্যবাদ। আমাদের খুবই কম সময়ের মধ্যে 11 তারিখের পর আজকের আলোচনা সভাকে সফল করবার জন্য তিনি তার সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করেছেন। আজকের এই কর্মসূচি আমি আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্তি ঘোষণা করছি।